কেমন আছো বিপ্লব দা? ভালো। আমাদের এখানে সন্ধ্যা নামছে, তোমার ওখানে রাত হচ্ছে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কোথাও অন্ধকার নামে, কোথায় আলো ওঠে। আচ্ছা, তুমি রিসেন্টলি দেশ থেকে ঘুরে এসছো, দেশের রিসেন্ট আবহাওয়া মোটামুটি দেখেছো, সেই নিয়ে আমরা কিছু কথা বলবো। আর নর্মাল যে সমস্ত সমস্যাগুলো লোকে ভাবছে আগামী দিনে কি হবে, যে এখন একটা ইলেকশনের হাওয়া রয়েছে। এখন ইলেকশনের হাওয়া বলে না, লাস্ট 50 বছর ধরে, মানে আমার বয়স এই 50 হব হব করছে, আমি তো বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি এই পলিটিক্স, এটা কি মাথায় দেয় না গায়ে দেয়, বাইরের না, এজেন্ডা কি? এটা দুটো কারণ আছে। আমি এটা নিয়ে গভীরভাবে ভেবেছি, আমার উত্তরগুলো তুমি শোনো। আমি তোমার একটা গল্প বলি, গল্প লোকে বুঝতে পারে। যেদিন পুলওয়ামা অ্যাটাকটা হলো, কাশ্মীরে ভারতীয় জওয়ানদের উপর অ্যাটাক হলো, ঠিক আছে? সেই দিন আমি দিল্লিতে বাঙালি রেস্টুরেন্টে খাচ্ছি। আমি টিভিতে অ্যাটাকটা দেখছি। তো আমার আশেপাশে সবই আছে, সব দিল্লিওয়ালে যাকে বলে আর কি। তো ওখানে ওরা অ্যাটাকটা দেখছে, নিজেদের মতো যেমন করে ধান্দার গল্প করছে। অ্যাটাক নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি তখনই সোশ্যাল মিডিয়া খুলে ফেসবুকে দেখতে পাচ্ছি বাঙালি পুরো একদম ফেটে পড়ছে আর কি, মানে হিন্দুত্ববাদী ভার্সেস এই ভার্সেস এই, ঠিক আছে? তো বাঙালির এই পলিটিক্যাল অ্যাফিনেশন, অথচ নিজস্ব রাজনৈতিক ক্ষমতা নেই, এটা নিয়ে কিন্তু বঙ্কিমচন্দ্র যা বলে গেছিলেন তারপর কিছু হয় না। আমি হচ্ছে সোজা কথা হচ্ছে ওই বিড়ালের পেটে ঘি টাইপের একটা উনি মন্তব্য করেছিলেন আর কি। আমি কারণটা তোমাকে বলি, ব্যাপারটা এরকম, যেটা সৈফুদ্দিন চৌধুরীও বলেছেন আমাকে, এবং আমি খুব এটা ঠিক বলে মনে করি, যে বাঙালি যেহেতু ব্যবসাটা কম করে, চাকরি বেশি করে না। এবং তুমি যদি দেখো আজকে বাঙালিদের পুরো অর্থনীতিটা ডিপেন্ডেন্ট হচ্ছে স্কুলের চাকরি, প্রাইমারি স্কুলের চাকরি, নয় প্যারা টিচারের চাকরি, গ্রুপ সি, গ্রুপ বি। একটা বড় অংশই হচ্ছে সরকারের ভাতা এসবের উপর নির্ভরশীল। কারণ কি, বাঙালি নিজের অর্থনীতি তৈরি করতে পারেনি, যেটুকু আছে মারোয়ারি পাঞ্জাবিরা মিলে করেছে, আর কিছু বাঙালি অফকোর্স ডিস্ট্রিবিউটর হয়েছে, তার এই হয়েছে, এই করে করছে। এই অবস্থায় অবভিয়াসলি এটা খুব স্বাভাবিক যে বাঙালির জীবনটা সরকারের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো ন্যাচারালি আজকে এই প্রশ্নটা ওঠে না যে সিপিএম কি করে 34 বছর থাকলো, তৃণমূল কি করে এত বছর থাকছে। একটা বড় কারণ, এটা আমি বারবার করে বলছি, এখানে যে দল ক্ষমতায় আসে সেই দলের হাতে একটা বিশাল পাওয়ার চলে আসে। বিকজ যেহেতু লোকগুলো ব্যবসা করে না, তার মানে ইন্ডিপেন্ডেন্স নেই, অন্যভাবে টাকা উপায় করার উপায় নেই। সেই প্যারা টিচার নাই, মানে পার্ট টাইম টিচার নাই, পার্ট টাইমে একটা পুরো সরকারি সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট। সঙ্গে সঙ্গে সেই দলটা, তুমি যদি মুসলিম ভোট বাদ দাও, ধর অ্যাজিউম যে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু মুসলমান ভাগ নেই, তাহলেও যে পার্টি ক্ষমতায় থাকে সে একটা মোটামুটি 20-30% প্লাস নিয়ে শুরু করে ভোটে। কারণ তার একটা বিশাল ভোট বেস থাকে, বিকজ তারা সরকারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমি যখন ছিলাম ওয়েস্ট বেঙ্গল, এক ভদ্রলোক অত্যন্ত সুন্দরভাবে বললেন যে দেখো, আমি দেখলাম যে যেদিন মানে তোমার সিপিএম থেকে তৃণমূলে বদল হলো 2011 সালে, তো সকালবেলায় উনি আমাকে একটা কলোনি দেখাচ্ছিলেন, ওনার দিঘির ধারে এক কলোনি। বললেন কলোনির ছেলেগুলো সব লাল বাইকে বাইকে লাল পতাকা চেপে ঘুরে বেড়াতো, আমরা হারমাত বলতাম। তো এই হারমাত গুলো ইলেকশন কেন্দ্রে গেল সকালবেলায়, যখন কলোনিতে ফিরছে তৃণমূলের পতাকা মেরে ফিরছে। সিপিএম একটা ইলিউশনে ছিল যে ওদের বোধহয় 46% রিয়াল বামপন্থী বেস আছে। এখন তৃণমূলও সেইটা ভাবছে যে ওদের বেস আছে। তৃণমূলের তাও বলবো কিছুটা বেস আছে, বিকজ অফ দ্য হিন্দু মুসলমান পোলারিটি, আদারওয়াইজ কিছু নেই। যদি কাল কংগ্রেস আছে, পুরো বেসটা ভেঙে যাবে যদি কংগ্রেস পারে তুলতে। বাট রিয়েল ফ্যাক্ট ইজ যে পশ্চিমবঙ্গে যেহেতু একটা বড় অংশ এই সরকারি প্যারা টিচার, প্যারা হুইপ, প্যারা পুলিশ, ভাতা এইসবের উপর ডিপেন্ডেন্ট, সেহেতু যে কোনো একটা সরকার, এবং যার জন্য এখানে পলিটিক্যাল পোলারাইজেশন সাংঘাতিক বেশি। এবং আমি তো আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দিই, কাশ্মীরে যে সময় সন্ত্রাসবাদ একদম চরমে পিকে, সেই সময় কাশ্মীরে সন্ত্রাসবাদে যত লোক মারা যেত, তার থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসে, মানে রাজনৈতিক খুনোখুনি হতো অনেক বেশি। পলিটিক্যালি দ্য মোস্ট ওয়াস্ট ভায়োলেন্ট প্লেস। এবং এর রুটটাই এখানে, যে ইকোনমিক্যালি লোকগুলো ব্যবসা করে না। আজকে যদি পশ্চিমবঙ্গে এটা হতো যে বড় একটা বেশ চাকরি করছে, সবার মাল্টিপল ইনকাম আছে, তাহলে কিন্তু কি হয়, ব্যবসার ক্ষেত্রে লোকজন অনেক প্র্যাকটিক্যাল বাস্তববাদী হয়, সরকারের উপর অতটা ডিপেন্ডেন্ট হয় না। আমি আরেকটা আমি বলি, আমি করিমপুর জায়গা থেকে এসেছি, যেটা অনেক বেশি ব্যবসায়ী জায়গা, মানে পশ্চিমবঙ্গের মধ্যে হলো। ওখানে কিন্তু রিলেটিভলি আমার মানে যখন ধরো কংগ্রেস সিপিএম মারামারি হচ্ছে মেদিনীপুরে, তখন কিন্তু করিমপুরে কংগ্রেস সিপিএম মারামারি নেই, কারণ সবাই ধান্দাবাজ, সবাই ধান্দার পেছনে ছুটছে। ওরা পলিটিশিয়ানরা অত পাত্তা দেয় না, বিকজ ওরা জানে ওরা নিজেদের মতো করে খাবারটা জোগাড় করতে পারবে। কিন্তু তুমি যদি দেখো যে যেসব জায়গায় অ্যাকচুয়ালি একসময় তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মারামারিটা তীব্র ছিল, ধরো মেদিনীপুর, ডেবরা, যেসব জায়গাগুলোতে হয়েছে, ওগুলো কিন্তু খুবই দরিদ্র এলাকা। মানে লোকজন সরকারের উপর ভীষণ ডিপেন্ডেন্ট, ফলে ওখানে রাজনৈতিক ক্ষমতা দখল করলে ইউ ক্যান কন্ট্রোল দেম, তুমি কন্ট্রোল করতে পারবে লোকজনকে। পশ্চিমবঙ্গে যতক্ষণ পর্যন্ত লোকজন নিজস্ব ব্যবসা করতে পারবে, আরো ব্যবসা বড় করতে পারবে, তাদের হাতে ক্যাপিটাল আসবে, এই পশ্চিমবঙ্গে পলিটিক্যাল পোলারাইজেশনটা যাবে না। এখন বামপন্থীরা মনে করে ওরা লোকজনকে পলিটিক্যালি লিটারেট করেছে, টোটাল বুলশিট। যদি সেটা হতো, তাহলে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বাল্য বিবাহ হতো না। পশ্চিমবঙ্গ 45% বাল্য বিবাহ হয়, যেটা ওটা ভারতের মধ্যে হাইয়েস্ট।
মেন সমস্যা হচ্ছে ব্যবসা বিমুখ হয়ে যাওয়ায়। বাঙালি ব্যবসা বিমুখ ছিল না, বাঙালি ব্যবসায়ী জাতি ছিল, সেটা অন্য প্রশ্ন, কিন্তু নবজাগরণের ঘি খাইয়েছে এমন ভাবে বাঙালিকে যে বাঙালি ব্যবসা বিমুখ হয়ে গেছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। পুজোর সময় আমি আরেকটা ট্যুর করেছিলাম। পুজোর সময় আমার ট্যুরের লক্ষ্য ছিল, মানে আমি পঞ্চমী থেকে যেসব বাড়িগুলোতে 17th সেঞ্চুরি থেকে পুজো হচ্ছে, একদম নবাব আমলের পুজো আমি দেখতে যাচ্ছিলাম, যাদের নবাব আমল থেকে পুজো হচ্ছে, সবগুলো পুজো মোটামুটি মুর্শিদাবাদ, হুগলি আর বর্ধমানে আমি কভার করেছি, মোটামুটি ভাগীরথীর ধারে। এবং 250 বছর আগে বাঙালির যে প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের ব্যবসা যা ছিল, সব শুনে এবং বাড়ি টাড়ি দেখে তোমার মাথা খারাপ। আমি ওই বাঙালিকে চিনতামই না, এবং এগুলো আমাদের ইতিহাসে কখনো পড়ানো হয়নি যে বাংলা কত সমৃদ্ধ ছিল, মানে ছোট টাচ করে যায় আর কি। হ্যাঁ, বলতো যে নবাব আমলে বাংলা সমৃদ্ধ ছিল, কেন সমৃদ্ধ ছিল, কত সমৃদ্ধ ছিল, কিসের জন্য সমৃদ্ধ ছিল, লেখাপড়া জানার লোক কোত্থেকে আসতো, কি করে বাঙালি ব্যবসা করতো, দের ইজ ভেরি লিটল হিস্ট্রি অ্যাভেলেবল, অন্তত সাধারণ বাঙালির কাছে পড়ানো হয়। সেইটা যদি হতো তাহলে বাঙালি বুঝতে পারতো নবজাগরণ নামে একটা ঢপ দেওয়া হয়েছে, সোজা কথা। বাঙালি বললে কি বোঝায়, ও আমরা বাঙালি, আমরা ভারতের অন্যান্যদের থেকে হাজার হলেও রবীন্দ্রনাথ জন্মেছে, বিবেকানন্দ জন্মেছে, ব্যাস। বিদ্যাসাগর জন্মেছে, অতএব আমাদের নাকটা উঁচু, ব্যাস হয়ে গেল, ওখানেই গল্প শেষ। আচ্ছা, আমি ওনাদের প্রতি কোনো না করে বলছি যে দেখো, একটা জিনিস বুঝতে হবে, উনাদের আগে যে বাঙালি ছিল অনেক বেটার ছিল। উনাদের আগে যে এডুকেশন কাঠামো ছিল বা যেভাবে বাঙালি অর্থনীতি পরিচালনা করতে, বেটার ছিল। কেন ছিল? আজকে তুমি ভাবো, ওই সময় মানে আমি, ধরো, এখানে বৈদ্যপুর বলে একটা জায়গা আছে বর্ধমানে, হ্যাঁ, ওখানে দুটো নন্দীদের ফ্যামিলি ছিল, আর একটা কিছু জন, মানে দুটো ফ্যামিলি, মানে পরস্পর রাইভাল বিজনেস ফ্যামিলি ছিল। তাদের নুনের তুলোর ব্যবসা, 100টা বেশি পোস্ট, ওটা ভাগীরথীর তীরে যেসব ব্যবসায়ীরা, তাদের, ইভেন করিমপুরের মতো ছোট জায়গায় একটা ব্যবসায়ীর 18টা পোস্ট। পোস্ট মানে হচ্ছে তাদের ছোট ছোট কালেক্ট করে আর কি জিনিস, আচ্ছা। কালেক্ট করে এনে একটা হাবে নিয়ে আসে, মানে হাব অ্যান্ড স্পোক মডেলে কাজ করে আর কি। এটা এখনো তোমার মানে এয়ারলাইন্স ইউজ হয়। বৈদ্যপুরের একজন ব্যবসায়ী 100 বেশি স্পোক আছে, মানে গোটা পূর্ব বাংলা, পশ্চিম বাংলা জুড়ে তার 100টা পোস্ট আছে। সেসব জায়গা থেকে তারা কাপড় থেকে শুরু করে সবকিছু সংগ্রহ করছে, একদম ভাগীরথীর তীরে বৈদ্যপুরে তাদের মেন গোডাউনে আসছে। আর গোটা ভাগীরথীর তীর দিয়ে তখন ব্রিটিশদের সাথে, ডাচদের সাথে, ফরাসিদের সাথে তাদের বাণিজ্য চলছে। যদি তুমি সফটওয়্যারে লজিস্টিক সাপ্লাই চেন ব্যাপারটা বুঝে থাকো, বা তুমি যদি ব্যবসা করো সাপ্লাই চেন বুঝে থাকো, ডু হ্যাভ এন আইডিয়া ওই স্কেলে 100টা যদি তার সাপ্লাই লাইন থাকে গোটা পূর্ব বাংলায়, সেই সময় নদী পথে পুরো বাণিজ্য হচ্ছে, কি পরিমাণ পড়াশোনা জানার লোক, কি পরিমাণ হিসাব রাখতে হচ্ছে, কি পরিমাণ তাকে সিস্টেম চালাতে হচ্ছে। তো দে হ্যাড দ্যাট সিস্টেম, রাইট? তারপর আমি ওটা থেকে আরেকটা অবাক হয়ে গেলাম যে বেসিক্যালি যে কাঠের কাজ তুমি যদি দেখতে সেই সময়, মন্দিরের গায়ে যদি কাজ দেখতে, তুমি পাগল হয়ে যাবে। বাঙালির ওই সময় যে সময় কাজ করতো, মানে এত সূক্ষ্ম, এত ভালো কাঠের কাজ আমি এখনকার দিনে কেউ পারবে না। কারণ টেম্পল কমপ্লেক্সে খুব অদ্ভুত জিনিস দেখবে। কিছু মন্দির আছে নবাবের সময়, যেটা একসময় রাজা তেগ বাহাদুর তৈরি করেছিল, বর্ধমানের রাজা। তারপরে শিব মন্দিরটা তৈরি হয়েছে হচ্ছে 1805, তখন মানে মোটামুটি ব্রিটিশরা ভালোভাবে বসে গেছে এবং বাংলার অধিকাংশ জমিদারি দখল নিয়েছে। তার আগে কিন্তু নবাবী আমলেও কিছু তৈরি মন্দির আছে, কালনার একই কমপ্লেক্সে। নবাবী আমলে তৈরি মন্দিরগুলো তুমি গায়ের কাজ দেখবে, এবার এক্স্যাক্টলি 50 বছর বাদে 1805 1810 সালে যখন ওই তোমার কালনার বিখ্যাত 108 শিব মন্দির তৈরি হলো, দেখবে কিচ্ছু নেই। হঠাৎ করে দেখলে যে বাংলার যে একটা কর্মচারীদের যে কেপেবিলিটিটা ছিল, হঠাৎ করে ভ্যানিশ করে গেছে। আমি এগুলো নিজে চোখে দেখছি, এগুলো আমি আগেও বুঝিনি। ওখানে পঞ্চরত্নের মন্দির বলে একটা আছে, যেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 1754, মানে একদম পলাশির যুদ্ধের 3 বছর আগে থেকে তৈরি হয়েছিল। কাজটা শেষ হয়েছে পলাশির যুদ্ধ একটু পরে, দুর্দান্ত গায়ের কাজ। তারপর ফ্যানিশ 50 বছরের মধ্যে। তো এইগুলো বাংলায় পড়ানো হয় না, আমি জানি না, মানে বেসিক্যালি যে সমস্যাটা হয়ে গেছে কি, সবাই বলে আচ্ছা ব্রিটিশরা এলো, ব্রিটিশরা এসে আমাদের শেখালো, আমাদের মধ্যে বিবেকানন্দ জন্মালো, বিদ্যাসাগর জন্মালো, বিদ্যাসাগর নাকি আমাদের শিক্ষিত করলো। দেখুন, বিদ্যাসাগরের প্রতি পুরো সম্মান হুম। রেখেও বলছি যে বিদ্যাসাগর আমাদের শিক্ষিত করলো, দ্যাট ইজ দ্য টোটাল বুলশিট প্রপাগেটেড বাই দ্য কলোনিস্ট ব্রিটিশ। টোটাল বুলশিট, এর থেকে বড় মিথ্যা হয় না। আমি এটা নিজে ইনভেস্টিগেট করে বলছি। একটা প্রশ্ন বাঙালি তোলা উচিত, যে ওই যে সময় বাঙালি বাণিজ্য করছে নবাবী আমলে, সবচেয়ে বেশি তখন বাংলার থেকে জিডিপি, গোটা ভারত মুঘলদের সবচেয়ে বেশি জিডিপি ছিল, গোটা মুঘলদের 25% দিচ্ছে বাংলা, আর মুঘলরা দিচ্ছে গোটা পৃথিবীর 25%। তুমি হিসাব করো, দেখতে পাবে যে আমরা তার মানে গোটা পৃথিবীর 8 থেকে 10%-এর কাছাকাছি ছিল, হুইচ ইজ টু হিউজ। এখন বাংলা গোটা পৃথিবীর হয়তো 0.15%, 2%-ও দেয় না, ঠিক আছে? এইবার তুমি লক্ষ্য করো, প্রথম প্রশ্ন উঠবে যে এত বড় বড় সমৃদ্ধ পরিবার, এত বড় বড় হাব অ্যান্ড স্পোক মডেলে ব্যবসা করছে, তাহলে ওই ব্যবসার লোকগুলো পেলো কোত্থেকে? ব্যবসা করতে গেলে তো একটু মানে তোমাকে তো হিসাব রাখতে হচ্ছে, নথি রাখতে হচ্ছে, তুমি কন্ট্যাক্ট করতে হচ্ছে, তাহলে তো একটা পড়াশোনার লেভেল তো ছিল। তার মানে এর উত্তরও তুমি ওই দুর্গাপুজো খুঁজতে গেলে পেয়ে যাবে। একটা অদ্ভুত জিনিস তুমি লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে নবাবী আমলে কি হলো, যেহেতু মুঘলদেরকে আর ট্যাক্স দিতে হলো না, তাহলে কি হচ্ছে, নবাবের হাতে টাকা আসছে, নবাবের আন্ডারে জমিদারদের হাতে টাকা আসছে।
এবং জমিদার গুলো, বিশেষ করে ভাগীরথীর তীরে দেখতে পাচ্ছি যে তারা একদিকে জমিদারি রাখতে পারছে আর ইউরোপিয়ান বণিকদের সাথে ব্যবসা করতে পারছে। তিনটে এক্সাম্পল আমি নিজে চোখে দেখেছি। একটা কালনাতে, কালনাতে এক্স্যাক্টলি ওই সময়টায় তেগ বাহাদুর যখন তিনি অম্বিকা কালনাটা তৈরি করলেন, অম্বিকা কালনা হচ্ছে কালনার নতুন জায়গাটা, ভাগীরথীর তীরে তিনি প্রাসাদ তৈরি করলেন। প্রথম প্রশ্ন উঠবে, তিনি বর্ধমান ছেড়ে কালনায় কেন একটা প্রাসাদ তৈরি করলেন? তার 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 অ্যাকচুয়াল ক্যাপিটাল তো বর্ধমানে, তাহলে তুমি কালনায় কি করছিলেন ভাগীরথীতে? তার কারণ ওখানে ব্যবসা হচ্ছে, তো ওখান থেকে তো ট্যাক্স কালেক্ট হচ্ছে। 5 লাখ হেক্টরের বেশি তার তার এরিয়া পুরোটা, মানে তার তার রাজ্যের area। কিন্তু কালনা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স কালেক্ট হচ্ছে, কারণ ভাগীরথীর তীর দিয়ে ব্যবসাটা হচ্ছে, বৈদ্যপুর থেকে শুরু করে সব ব্যবসাটা ওখান দিয়ে হচ্ছে। তখন গ্রুপ ওয়াইজ হচ্ছে নবদ্বীপে টোল মাস্টার। তুমি দেখবে ওই সময় কালনাতে নবদ্বীপ থেকে সব মাস্টারদের বসে বসে এখানে জমি দেওয়া হয়েছে কাউকে। তোমার মানে 10 একর 20 একর এসব জমি দিয়ে সব টোল মাস্টার দিয়ে বসিয়েছে, যে শেখা এখানকার লোকজন। কালনাতে একটা তিন পুতুলের দুর্গাপুজো বলা হয়, সেটা অ্যাকচুয়ালি ওই ওই ওরকম একজন মাস্টারমশাইয়ের তৈরি আর কি। এটা আমি অনেকগুলো শহর দেখলাম, এবং প্রতিটা শহরেই এক কোনো না কোনো টোল ছিল, এবং টোলগুলো তৈরি হচ্ছে নবাবের আমলে, মোস্টলি স্টার্ট হয়েছে। কারণ কি, তা আমি একটা একটা প্রশ্ন আছে, যেটা হঠাৎ নবাবের আমলে টোল তৈরি হচ্ছে, নবাবের আমলে ব্যবসা তৈরি হচ্ছে কেন রে বাবা? কারণ ব্যবসার প্রয়োজন, তো ব্যবসার প্রয়োজন তখন শিক্ষিত লোকের দরকার হচ্ছে, যারা হিসাব রাখতে পারবে, এই করতে পারবে। বাইরে ইন্ডিয়ান এরিথমেটিক তো যথেষ্ট উন্নত ছিল। আমি ছোটবেলায় যখন ক্লাস 7-8 পড়ি, আমার একটা বই ছিল, এই পুরো একদম ইন্ডিয়ান এরিথমেটিকে ভর্তি, লীলাবতী থেকে শুরু করে যেসব প্রবলেম গুলো অ্যাকচুয়ালি টোলে করানো হতো, এই প্রবলেম গুলো রয়ে গেছে। মানে টোলে কি পরিমাণ, ওদেরকে বলা হতো যে উচ্চ টোলের একটা বোধহয় কিছু একটা ডিগ্রি ফিগ্রি কিছু দেওয়া হতো, তো তাদেরকে কি পরিমাণ এরিথমেটিক করানো হতো, সেসব অঙ্ক আমি পুরো নিজে হাতে করেছি ক্লাস 9-10-এ। ভারতের এরিথমেটিক স্ট্যান্ডার্ড তো ভালো ছিল, এবং এটা বিজনেসের জন্য প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট। আজকে ওই প্রবলেম গুলো আমি যদি ক্লাস 9-10-এর ছেলে মেয়েকে দিই, কেউ করতেই পারবে না। যে কটা ছেলে করতে পারবে, অ্যালজেব্রা দিয়ে করতে হবে যদি পারে। তাহলে যে শিক্ষাটা ব্যবসার কাজে লাগতো, কন্ট্রাক্ট লিখতে পারতো লোকজন, তখন বিজনেস কন্ট্রাক্ট লিখতো কি করে? বিজনেস কন্ট্রাক্টে কি লাগে? যুক্তি, লজিক। তখন টোলে কি পড়ানো হচ্ছে? একদিকে এরিথমেটিক, বাই দ্য ওয়ে এটা কিন্তু ভাই মাদ্রাসাও তাই। ভাই মাদ্রাসারও কিন্তু এরিথমেটিক স্ট্যান্ডার্ড খুব ভালো, কারণ ওরাও ইন্ডিয়ান এরিথমেটিক আরবরা পুরো অ্যাবজর্ব করেছিল। কি পড়ানো হচ্ছে? লজিক। হাই মাদ্রাসাও পড়ানো হচ্ছে লজিক, টোলেও পড়ানো হচ্ছে লজিক। লজিক পড়ালে কি হয়? তুমি বিজনেস কন্ট্রাক্ট তৈরি করতে পারবে। আর যে চ্যাট জিপিটি আসে, বিজনেস কন্ট্রাক্ট তৈরি করা অনেক সহজ হয়েছে। তার আগে চ্যাট জিপিটি ছাড়া তুমি একটা বাঙালি ছেলেকে একটা বিজনেস কন্ট্রাক্ট লিখতে বলো, এমএ ডিগ্রি করে আসুক আর যাই করে আসুক, কিছু পারবে না, জিরো। তো তখনকার লোকজন এত বিজনেস কন্ট্রাক্ট ছাড়া তো এত বড় ব্যবসা করতে পারে না। তাহলে তুমি যদি দেখো সেই সময় যে চটুষ্পাতি বা পাঠশালা বা যা ছিল, তাই দিয়ে কিন্তু লোকজন অ্যাকচুয়ালি তখনকার বিজনেসটা ভালোই চালিয়েছে, এবং পৃথিবীর সেরা চালিয়েছে। সেই সময় বিজনেস করার জন্য যদি কোথাও কোনো ভালো শিক্ষা থাকতো, সেটা তখন বাংলা। যার জন্য বাংলার জিডিপি এত হয়। আজকে আমেরিকার জিডিপি কেন এত হয় বা আমেরিকা সেরা, কারণ আমেরিকার সেরা শিক্ষা আছে, তাই। বিজনেস এবং শিক্ষা পাশাপাশি চলে। ব্রিটিশরা সাথে কি হয়ে গেল? ব্যবসাটা বন্ধ করে দিল প্রথমে। ইনকাম জমিদারিতে লিমিট। ওই জমিদাররা টোলদের টানতে পারছে না, তারপর আর শিক্ষা করেই বা করবে কি? ব্যবসাটাও তো নষ্ট হয়ে গেছে, তাহলে ম্যান পাওয়ার দরকার হচ্ছে না হঠাৎ করে। তারপরে কি হচ্ছে, তখন বলছে আচ্ছা, ব্রিটিশরা বলছে আমাদের এখন কেরানি করার জন্য, মানে আমাদের ব্যবসার জন্য কিছু কেরানি লাগবে। তবে তুমি আমাদের মতো করে একটা ম্যাকলে এসে দিলেন, আর সেটাকে আমরা নিয়ে নাচানাচি করা শুরু করছি। সেটাই বিদ্যাসাগর পড়েছিলেন। বিদ্যাসাগরের যে যে শিক্ষাটা শুরু হলো ধরো ব্রিটিশদের আমলে, তে না ছিল লজিক। কন্ট্রাক্ট কে লিখবে তুমি যদি লজিক না পড়ো? এরিথমেটিকের স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান এরিথমেটিক পড়ানো হতো, লাকিলি ব্রিটিশ আমলেও ইন্ডিয়ান এরিথমেটিক পড়ানো হতো, কারণ ব্রিটিশরা একটা জিনিস দেখেছিল, যে এই লোকগুলো হিসাব ভালো রাখতে পারে। খুব ইন্টারেস্টিংলি, ব্রিটিশরা যখন প্রথম চালু করে ভারতে শাসন নিয়ে, ওরা ইংরাজি শেখাচ্ছে, গণিতটা, এরিথমেটিকটা ভারতে ডেকেছিল, কারণ ওরা জানতো যে ভারতের এরিথমেটিকটা দরকার আমাদের এই ব্যবসা চালানোর জন্য। এটা খুব একটা ইন্টারেস্টিং পিস অফ হিস্ট্রি তোমায় বলি। ঘটনাটা হচ্ছে এইরকম, যে ওভার দ্য টাইম বাঙালি ভুলে গেল যে সে কি ছিল আর কি হচ্ছে। সে তখন এই বিদ্যাসাগর, রামমোহন এদের নিয়ে নাচানাচি করছে। বিদ্যাসাগরকে নিয়ে নাচানাচি করাটা ঠিক আছে, বা তুমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, উনি তো বিধবা বিবাহ প্রচলন করলেন। তো প্রথম প্রশ্ন উঠবে যে ঊনবিংশ শতাব্দীতে কটা বিধবা বিবাহ হয়েছিল? তোমার রামমোহনের জীবদ্দশায় খুব বেশি হলে 50টার বেশিও বিবাহ হয়নি, এবং গোটা 19th সেঞ্চুরিতে সব মিলিয়ে বাঙালিদের মধ্যে 100টা বিধবা বিবাহ হয়েছিল। ঠিক আছে, এখন তুমি বলে তাই বলে কি তুমি তো একটা মহৎ কাজ করেছিলেন, ওকে, সেটা নিয়েও প্রশ্ন জাগবে। প্রথমত মুসলমানদের মধ্যে তো বিধবা বিবাহ হতোই, মুসলমানরাই ছিল মেজরিটি বাংলা। আর বাঙালির নিচু ক্লাসের মধ্যে, যারা ব্রাহ্মণ বা কায়স্থ নয়, তাদের মধ্যে মহিলারা চিরকালই স্বাধীন। তুমি ঈশ্বর পাটির গল্প তুমি তো ইয়েতে দেখেছো, ভারতচন্দ্রের কবিতায় দেখবে যে মহিলারা ব্যবসা করতো, বাজারে যেত, তার ইচ্ছা মতো বর পাল্টাতো, নাথিং ওয়াজ এ প্রবলেম। তো ওই বাংলার গুটি কয় এলিট, তাদের গুটি কয় মহিলা, সেটাই হয়ে গেল বাঙালি সমাজ, সেটাই হয়ে গেল তাদের প্রগ্রেস, সেটাই হয়ে গেল ডেফিনিশন, বাকি সব ভুলে যাও। কারণ তারাই তখন কন্ট্রোল করছে। কেন তারা কন্ট্রোল করছে? কারণ ব্রিটিশদের সব চাকরি তারা করছে, তারাই সাহিত্য লিখছে, তাদের কথাই বলা হচ্ছে। কারণ সাহিত্যেরও তো একটা সমস্যা আছে। আগে তুমি যদি বঙ্কিমের সাহিত্যে এসো বা রবীন্দ্রনাথের সাহিত্যে এসো, সেখানে মুসলমান কম, হিন্টারল্যান্ড কোনো সাঁওতালের দেখা পাবে না, কোনো প্রডিউসারের দেখা পাবে না। কুমোর নাপিত যারা বাঙালির আরো মাঝি, আর তো খুব প্রান্তিক চরিত্র হিসেবে আসবে।
মেন চরিত্রগুলো কারা, যারা ব্রিটিশদের পারপাস সার্ভ করছে, সেটাই হয়ে গেল বাঙালি সমাজ। লোককে বোঝানো হয়ে গেল ওটাই হয়ে গেল বাঙালি সমাজ, কোনো সেইভাবে চলছে। আনফর্চুনেটলি এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বললো না। সবাই নাকি বাংলায় বুদ্ধিজীবী, কিসের বুদ্ধিজীবী সেটা আমি বুঝতে পারি না, তারা কি করে বুদ্ধিজীবী হয়েছে। ফলে একটা যেটা ম্যাসিভ প্রবলেম হয়ে গেছে যে বাঙালির দুটো জিনিসের প্রতি ভীষণ বড় অ্যাভার্সন ব্রিটিশরা তৈরি হচ্ছে। একটা হচ্ছে প্রডিউসার ক্লাস, তাদের প্রান্তিক হয়ে গেছে। ধরো যারা কুমোর মাটির জিনিস তৈরি করতো, কামার লোহার জিনিস তৈরি করছে, বা কার্পেন্টার সুতোর, এই যে শ্রেণীটা বাঙালির একটা সময় গর্বের শ্রেণী, কারণ এরাই তো ফ্যাক্টরি তৈরি করেছে, তো এরা তো অচ্ছুত হয়ে গেছে ততদিনে। কেউ এসব হতে চায় না, তাদের ছেলেপেলেরা এসব হতে চায় না, এখনো হতে চায় না। প্রডিউসার ক্লাসটার সাথে এবং মাহেশ্র যারা তোমার, যারা মানে কৃষিকাজ করছে, সব সাইড লাইন। বাঙালি পলিটিক্স থেকে শুরু করে সবই হয়ে গেছে তখন একটা, বলতে পারো বাংলার এলিট কাস্ট এবং ব্রাহ্মণ ক্লাসের মধ্যে ওটা চলে এসেছে, উইচ ইজ এ ভেরি ব্যাড থিং হ্যাপেন টু বেঙ্গল। যার জন্য বাংলার রাজনীতিতে বলো, অ্যাসপিরেশনে এই ম্যানুফ্যাকচারিং ক্লাসটার কোনো অ্যাসপিরেশন আসে না। এবং এই প্রবলেমটা আমরা এখনো ভুগছি, যার জন্য মানে সব বিটেক করে ধরো ক্যাম্পাস প্লেসমেন্ট পায় হচ্ছে ম্যাক্সিমাম, সবাই নয় আমি বলছি, ম্যাক্সিমাম পায় হচ্ছে তোমার কোনো একটা সেলসের চাকরি। সেলসের চাকরিতে 3 মাস 6 মাসে লাথি খাচ্ছে, কারণ ছোটবেলা থেকে তো সেলস করতে জানলে ব্যবসা করতে জানে, সোজা কথা। করেনি সেটা, ফলে লাথি খাচ্ছে করে চলে এসছে। তারপর বাবা আমাকে জিজ্ঞাসা করছে, মানে ছেলেটাও জিজ্ঞাসা করছে না আমাকে, বাবা জিজ্ঞেস করছে, আচ্ছা আমার ছেলের তো এই অবস্থা করে চাকরিতে টিকতে পারে না, তাহলে ওর কি এমবিএ করলে সুবিধা হবে? মানে তার সেই ডিগ্রি, চাকরি করে মোহ যে একটা ডিগ্রি লাগবে, একটা স্ট্যাম্প লাগবে, ইনফাইনাইট লেভেলে, বাংলায় তুমি যদি বলতে পারো একটা অসীম ইনফাইনাইট লেভেল একটা মূর্খতা তৈরি হয়েছে। আর যতগুলো বাংলার এইসব চ্যানেল ফ্যানেল খুলেছে সেই মূর্খতারই প্রচার করছে। আর আর দিল্লির রাজনীতিবিদরাও দেখছে, আর এদের নাচানো তো সহজ, এদেরকে একটু একটু নেতাজি, একটু বিবেকানন্দ দিয়ে একটু নাচিয়ে দাও, ত্রিং বিরিং করে পুতুলের মতো লাফাতে থাকে। এদের কি যে শিক্ষার কি অবস্থা, ছেলেটা কি করবে, চাকরি কি হবে? প্রান্তিক যতগুলো রিটেলার আছে বাংলায়, যারা দোকানদার বেই, তারা ক্যাশের অভাবে মারা যাচ্ছে, শিক্ষার অভাবে মারা যাচ্ছে, ভাড় মেয়ে। এটা একটা টোটালি বলতে পারো একটা ডিজেনারেটেড বাঙালির, যেটা একটা বলতে পারো টোটালি ডিস্টোপিয়া। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একটা সাংঘাতিক লেভেলের ডিস্টোপিয়ান সোসাইটিতে পরিণত হয়েছে। তার কারণ তাদের এই ব্যবসার প্রতি ব্রিটিশ। বাঙালিদের মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষের কথাই বলো, পিছিয়ে থাকাই বলো, সর্বভারতীয় পরীক্ষাগুলোতে পিছিয়ে থাকাই বলো, সবকিছুতে পিছিয়ে থাকার মূল কারণ ব্যবসার প্রতি ব্রিটিশ না। ক্যাপিটাল কি জিনিস, বা মানে মূলধন কি জিনিস, বা ইকুইটি কি জিনিস, সেসব বুঝেই না। শেয়ার মার্কেটে কিছু সরকারি কর্মচারী যারা আছে টাকা রাখছে, এই মিউচুয়াল ফান্ডে টাকা রাখা, ওইটাই হচ্ছে মূলধনের মানে ইনভেস্টমেন্ট। কিন্তু সে টাকাটা তো পশ্চিমবঙ্গে থাকছে না, তুমি যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো সেটা অবভিয়াসলি গিয়ে মহারাষ্ট্র কিংবা গুজরাটের সার্ভ পারপাস সার্ভ করছে। তোমার কোনো কারখানায় সেরকম ভাবে তৈরি হয় না, তো ইনভেস্ট কে করবে? এই সমস্যাগুলো আমাদের ডেফিনেটলি আছে। এবার এই ডিস্টোপিয়ান সোসাইটিটাকে নিয়ে আমার ক্রমাগত আমি বলে আসছি, এবং যারা বুঝতে পারছে এটা একটা ডিস্টোপিয়া, এটা একটা ঠিকঠাক দিকে চলছে না। বাংলার 250 বছর আগে ফিরে যেতে হবে। নবজাগরণের ওই রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের দিকে তাকে কিছু লাভ নেই। নট গোয়িং টু হ্যাপেন। এগেইন আই এম রিপিটিং, আরো 100 বছর আগে যখন নবাবী আমলে বাংলা যেভাবে সমৃদ্ধ হয়েছিল, সেই জিনিসগুলো যদি বাঙালি যদি ইতিহাস আবিষ্কার করতে পারে, তাহলে বুঝতে পারবে যে বাংলা খুব বড়। তখন বাঙালি ছোট স্বপ্ন দেখতো না, বড় স্বপ্ন দেখতো। নবজাগরণটাকে বাঙালি মাথা থেকে হটাতে হবে। ওটা একটা মানে ব্রিটিশ তৈরি করা সিলেবাস একটা জিনিস, ব্রিটিশটা কত ভালো। এটা দুটো জিনিস আমার মনে হচ্ছে। একটা হচ্ছে যে ইকোনমিক্স এর ভাষায় যেটা বলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তুমি বারবার সেটা বলছো, ক্যাপিটাল দরকার এবং ব্যবসাটা বুঝতে হবে এটসেট্রা। এটা একটা জিনিস আমি দেখছি। তার মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডেফিনেটলি লেফট রাইট সেন্টার হোয়াট এভার দরকার, ওটা না হলে হবে না। নাম্বার টু, তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে পুরো ন্যারেটিভটাই চেঞ্জ হয়ে গেল টুয়ার্ডস বাঙালি এলিট। এই এলিটটা কত? মেবি 10% বা তার থেকেও কম, 0.5%। আচ্ছা, বাংলায় যবে থেকে মুদ্রণ প্রেস, প্রিন্টিং প্রেস এসছে, মোটামুটি 1827 1830 থেকে বাংলায় নিউজ পেপার চালু হয়ে গেছে। রবীন্দ্রনাথের জোড়াসাঁকো থেকে অনেকগুলো মাসিক পত্রিকা বেরোচ্ছে, তাই তো? কপিস বিক্রি হতো বলে তোমার মনে হয়? কয়েক হাজার, ম্যাক্সিমাম 1000 2000। তো একটা বাংলায় তখনও তো কয়েক কোটি লোক। এবং সেটা মোটামুটি শহর কেন্দ্রিক, মানে ফার্স্ট অফ অল এলিট, এবং সেটা মোটামুটি শহর কেন্দ্রিক। সেটাও বলা যাবে না শহর কেন্দ্রিক না। ওই সময় ব্রিটিশরা যে শিক্ষিত শ্রেণীটা তৈরি করেছিল, সেটা শিক্ষক শ্রেণী হোক, কারণ গ্রামেও তখন শিক্ষক শ্রেণী তৈরি হচ্ছে, জমিদাররা নিজেদের জায়গায় স্কুল করছে। একটা জিনিস খুব খেয়াল রাখবে, ইভেন ইন আওয়ার টাইম অলসো বাংলায় যেভাবে শিক্ষার বিস্তার হয়েছে, তার কারণ হচ্ছে মোটামুটি শহরের দিককার লোকগুলো মোটামুটি পড়াশোনা করে চাকরি পেত না, বিএমএ পাস করে চাকরি পেত না, তারা স্কুলে যেতে, গ্রামের স্কুলে গিয়ে একমাত্র পেত। এটা একটা ভালো দিক ছিল। ভালো দিক হচ্ছে কি, যে এই শহরের মাস্টারমশাই গুলো যেটুকু শহরের যেটুকু এনলাইটমেন্ট, তারা এমএ বিএ পড়েছে। একটা গ্রামে এনলাইটেন লোক বলতে একটা মাস্টারমশাই বা দুটো মাস্টারমশাই যে শহর থেকে এসেছেন, চাকরি পায়নি বলে, হি বিকাম দ্য এনলাইটেন এবং সোল অফ এবং দ্যাট। তাদের একটা কোথাও গিয়ে সোশ্যাল স্ট্যাটাসও ছিল।
ও, খুব ভালো সোশ্যাল স্ট্যাটাস ছিল। অবভিয়াসলি গ্রামের মাস্টারমশাই মানে তাদের এখন আছে, মুর্শিদাবাদে যা আছে তো সবই শহর থেকে এসে গ্রামে গিয়ে তারা মাস্টারমশাই হচ্ছে, এই করছে। সেটা সেটা একটা সময় পর্যন্ত তো খুব ভালোই ছিল, কিন্তু এখানে একটা সমস্যাটা কি হচ্ছে, এটা এটা প্লাস আর মাইনাস। মাইনাসটা হচ্ছে আমরা যদি তার আগের দেখি, তার আগের মাস্টারমশাইদের কথা ভাবি, যারা তোমার টোলের মাস্টারমশাই বা এদের, তাদের সিচুয়েশনটা কিন্তু ওরকম। তারা কিন্তু সবাই মাটি থেকে উঠেছে, তারা কিন্তু কোনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, তারা কিন্তু কোনো ব্রিটিশ সিলেবাসের প্রোডাক্ট, তারা টোল থেকে উঠে আসা। সেই টোলে অনেকের ধারণা যে ব্রাহ্মণ এবং উচ্চবংশীয় ছাড়া কারুর পড়ার অনুমতি ছিল না, এটা অ্যাবসলিউটলি রাবিশ। ইনফ্যাক্ট টোলের বাংলায় যা টোল চালাতো তার একটা বড় অংশই ব্রাহ্মণ নয়, তার প্রমাণ আমি দিতে পারি। 70% হয়তো ব্রাহ্মণ নয়, কায়স্থরাও চালাতো সবচেয়ে বেশি। কারণ চালাচ্ছে তো ব্যবসার জন্য। ভেবে দেখ, বর্ধমানের মহারাজা কালনায় 3জন পণ্ডিতকে নিয়ে বসালেন। আমি আরো হতে পারে, আমি 3জনের সবে সন্ধান পেয়েছি। উনি ব্রাহ্মণ ছিলেন বাইরে, চট্টোপাধ্যায়, ওনার বাড়িতে পুজো হতো। আমি যখনই জিজ্ঞেস করি বলে যে না না, ওনারা চাইতেন যে ব্রাহ্মণরা আসুক, কারণ ওইভাবে হয় না। তুমি যদি একটা যে কোনো জায়গায় যদি বৈদ্যদের বাড়িগুলো, বৈদ্যপুরের যদি বাড়িগুলো দেখো, বিজনেসম্যানদের, লিটারেলি তারা ওই জায়গায় কামার কর্মকার ব্যবসার জন্য যা যা দরকার সবাই কিনে বসিয়েছে, একটা ব্রাহ্মণ কিনে বসিয়েছে, কারণ তাকে ট্রেন ম্যান পাওয়ার তৈরি করতে হবে। তারা তো তার জমিটা নিষ্কর দিয়েছে, তারা চাইছে যে ওখান থেকে আমাদের সমস্ত ছেলে পেলে গুলো পড়ুক। বৈদ্যপুরে যাও, মানে যেটা কালনা থেকে এই ইয়ের মধ্যে, বইচির মধ্যে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাবে। সেখানে কিন্তু মানে মুচি থেকে শুরু করে কর্মকার, কামার, কুম্ভকার, ব্রাহ্মণ সবকিছু ঘর, কয়েক ঘর কয়েক ঘর কয়েক ঘর কয়েক ঘর করে বসিয়ে দিয়েছে। পাঠশালায় কারা পড়তো? সবার ছেলে মেয়ে পড়তো, কারণ সবার ছেলে মেয়েকে শিক্ষিত হতে হবে যারা গিয়ে ওদের ব্যবসায় সাহায্য করতে পারে। মানে ওটাই লক্ষ্য, যে ওরা লোকাল ম্যান পাওয়ার নিজেরাই ট্রেন করছে আর কি তখন। এই যে ব্যাপারটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে তখন এই ক্লাস 10 ক্লাস 12 BA MA করার কোনো চাপ নেই। সবাই মোটামুটি ওই হাই টুলের একটা ডিগ্রি করে, মোটামুটি 8 বছর না 7 বছরের একটা ডিগ্রি হতো। ওটা করার পর সরাসরি ব্যবসায় গিয়ে ঢুকছে, ব্যবসাতেই কাজ শিখছে। তোমাকে আর বিজনেস MBA করতে হচ্ছে না, তুমি ব্যবসাতে ঢুকে সঙ্গে সঙ্গে ইন্টার্নশিপ শিখে তুমি, সবাই ইন্টার্ন করছো। এই ব্যাপারটা, এবং ইন্টার্ন করার একটা মজা আছে। তখন কিন্তু কোনো মায়না ছিল না। এরা তোমাকে বুঝতে হবে যে এই অদ্ভুত একটা ইকোনমি চলছে, কিন্তু মায়না না থাকার ইকোনমিটা, মানে তুমি যদি আজ থেকে 250 বছর আগে দেখো, যে এতগুলো কর্মচারী ছিল, এই ছিল, বেতন এসছে পরে, একটা ছোট একটা হয়তো টাকা পয়সা দিত, কিন্তু ওইভাবে ওদের কারোর সংসার চলতো না। তো সেই সময় ইভেন আজ থেকে 50-60 বছর আগে আমার ঠাকুরদা যখন কাজ করেছেন বিভিন্ন কনসালটেন্ট হিসেবে, আমি দেখেছি একই ব্যাপার। মানে প্রচলিত হচ্ছে কি, তার কিছু জমি আছে, বলে দাও আচ্ছা ঠিক আছে তুমি আমার হয়ে কাজ করছো, তার জন্য তোমাকে আমি 3 বিঘা বা 4 বিঘা জমিটা আমি দিয়ে দিলাম। মানে ওই জমি থেকে তুমি চাষও করবে, থেকে তোমার গাছের চাদন হবে, তার জন্য আর আমি তোমাকে ওটা দিয়েছি যেহেতু তুমি আমাকে কাজে হেল্প করো। মাস্টারমশাইদেরও তাই করছে। মাস্টারমশাইদের তো বেতন দিত না। এই বিদ্যাসাগর যখন স্কুল স্টার্ট করলো তখন মাস্টারমশাইদের বেতন দেওয়াটা শুরু হয়েছে ব্রিটিশ আমলে। তো তার আগে আমলে কিন্তু তা না, মাস্টারমশাইদের চাষ করতে হচ্ছে। বাইরে মাস্টারমশাইদের বহুদিন চাষ করতে হচ্ছে, ইভেন ব্রিটিশ আমলে পরেও চাষ করতে হচ্ছে। এটা বলা ভুল হবে যে মাস্টারমশাইরা ব্রিটিশ আমলে পরে আর চাষ করেনি, কিন্তু যে যে মাস্টারমশাই তখন চাষ করছেন, যে মাস্টারমশাইয়ের একটু হলেও বিজনেস আছে, তাকে বেচা কেনা করতে হয়, তিনি কিন্তু পড়াচ্ছেন, তিনি কিন্তু অঙ্ক পড়াচ্ছেন। আমি এর একটা গুড উদাহরণ দিই। কালনায় আরেকজন লোক ছিল, যিনি, যাকে বিদ্যাসাগর খুব শ্রদ্ধা করতেন, সংস্কৃত পণ্ডিত, কি বাচস্পতি, আমি নামটা ভুলে গেলাম ওনার নাম। উনি ঘিয়ের ব্যবসা করতেন, এবং ওখান থেকে শান্তিপুরের মানে টেক্সটাইলেরও ব্যবসা করতেন, কিন্তু তিনি সংস্কৃত বিশাল পণ্ডিত, মানে বিদ্যাসাগরও তার কাছে আসতেন। যে তিনি যখন পাঠশালায় পড়াচ্ছেন, যে মাস্টারমশাই তার নিজের সাকসেসফুল বিজনেসম্যান, তারপর ওটা তো একটু অন্যরকম হবে। তখন তুমি তো এরিথমেটিকটা সেইভাবেই পড়াবেন বাচ্চাটাকে, যাতে বাচ্চাটা ওইটা পড়ে তার ব্যবসাটা বুঝতে পারে। কারণ তিনিও তো জানেন তার কাছে আসছে এইসব ব্যবসায়ী ছেলেগুলো আসছে, বা তাদের করে খেতে হবে যাতে তারা নিজেদের হিসাবটা করতে পারে। পশ্চিমবঙ্গে যতগুলো অঙ্কের মাস্টারমশাই আছে সেই কোয়ালিফিকেশন পাবে? পাবে না। কারণ দ্যাট সোসাইটি ওয়াজ এন্টারলি সেন্টার্ড অ্যারাউন্ড দ্য বিজনেস। না, শুধু শুধু বিজনেস, পাবে না তা না, তোমাকে হয়তো দালালও বলে দিতে পারে। ওগুলো ছাড়ো, ওগুলো তো বলবে, ওগুলো তো মানে বামপন্থী একটা, কি বলবো, মানে মাঝবাদ না মাঝবাদ, বুঝতে পারি না। বাঙালি বামপন্থীদের প্রতি কেন আমি এত চটে আছি, তার একটা বড় কারণ আছে। আমাদের বাবারাও বামপন্থী ছিল। তুমি যদি কোনো বামপন্থী ফ্যামিলিতে বড় হতো না, পেতে মার্ক্সবাদ, লেনিনবাদ, সেই বইগুলো না, মানে পড়ে আমি মোটামুটি, ধরো আমার প্রচুর পড়াশোনার অভ্যাস ছোটবেলা থেকে, কিচ্ছু বুঝতে পারতাম না। মার্ক্সবাদ যে কতবার বোঝার চেষ্টা করেছি তোমাকে বোঝাতে পারবো না। প্রথমে একবার 10 বছর বয়সে বোঝার চেষ্টা করলাম, 12 বছর বয়সে বোঝার চেষ্টা করলাম, 16 বছর বয়সে বোঝার চেষ্টা করলাম, কিছুতেই বুঝতে পারছি না। ওই বইগুলো পড়ে, সব বাংলা বাংলা লেখা বই। আমার ধারণা হচ্ছে মার্ক্সবাদ খুব কঠিন ছিল। তারপর যখন আমেরিকায় পৌঁছেছি, তখন আমার বয়স কত, 27-28, তখন ইন্টারনেট আসতে শুরু হয়েছে। তো তখন অনেক সব মার্ক্সবাদের সব পিডিএফ বুঝতাম না। আমি মার্ক্সবাদ বোঝা শুরু করেছি উইকি আসার পর। কারণ কি, উইকি আসার পর কুইক রেফারেন্স শুরু হয়ে গেল। আর কি, আমাদের তো ধরো মাথা সাইন্টিফিক ব্রেন, আমাদের মোটামুটি যেহেতু চিরকাল আমরা বিজ্ঞান প্রযুক্তিতে কাজ করেছি, আমাদের লজিক্যাল হতে হবে ব্যাপারটা, এটা কেন এটা কেন, আমাদের প্রশ্ন থাকে। কেননা উইকিতে প্রশ্ন করার সুযোগটা পাচ্ছি। এবং মজার ব্যাপার হলো, মার্কসিজম আমি শিখলাম হচ্ছে স্যার কার্ল পপারের দিতে। কার্ল পপারের পিএইচডিও ছিল অ্যাকচুয়ালি মার্কসিজমের উপর, যে কেন মার্কসিজম বিজ্ঞান নয়।
যেটা এরা দাবি করে থাকে মার্কসিজম বিজ্ঞান। অবভিয়াসলি স্যার কার্ল পপার প্রথম প্রমাণ করেছিলেন যে কেন এটা বিজ্ঞান নয়, এবং যার থেকে উনি বিজ্ঞানের ডেফিনেশন মানে টোটাল সায়েন্সের সংজ্ঞাটা কি সেটাই পপারের কন্ট্রিবিউশন টু ফিলোসফি। এবং যত আজকে জার্নাল বা নিউজ পেপার আছে সবাই কিন্তু পপারিয়ান ডেফিনেশনে চলে, হোয়াট ইজ সায়েন্টিফিক ভার্সেস হোয়াট ইজ সিউডো সায়েন্টিফিক, কোনটা বিজ্ঞান কোনটা বিজ্ঞান। এবং ওটা এসেছিল ওনার থিসিস অন মার্কসিজম, যে কেন মার্কসিজম বিজ্ঞান নয়। এটা পুরো আমি পর্যন্ত যে বুঝে গেছি, কারণ বিজ্ঞানটা তো বুঝি, এবার আমাদের খুব ক্লিয়ার হয়ে গেল যে মার্কসিজম কি ব্যাপার। তারপর মার্কসের লেখা আমি সব বুঝে যাচ্ছি। এবার আমি তখন মুক্তমনায় লেখালেখি করেছি, করে তখন এসব ব্যাপারে প্রচুর চর্চা হয়ে গেছে। মোটামুটি কমিউনিজমের যত পাপ সব আমার জানা হয়ে গেছে, মার্কস পুরো ভালো করেই জানা হয়ে গেছে। marxist.org বলে সাইটটাও চলে এসেছে। 2007-8 সালে অর্কুটে প্রথম আমার পশ্চিমবঙ্গের সব বামপন্থী তাত্ত্বিকদের সাথে সব পরিচয় হলো। পরে আমি দেখলাম এরা সালা বস্তুবাদ কি সেটাও বোঝে না, মানে ফিলোসফির বেসিক টার্মগুলো ঠিকঠাক করে বোঝে না, মানে এবিসিডি বোঝে না, আমাকে পিএইচডি বোঝাতে আসছে। তুমি কি ফিলোসফির ক্ষেত্রে একটা খুব বেসিক সুবিধা আছে, ফিলোসফিটা খুব ফাউন্ডেশন, একটার পর একটা স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। তুমি যদি বেসিকটা না বোঝো, উপরে স্ট্রাকচারে গিয়ে শুধু এখানে ঘোরাফেরা করা কিচ্ছু হবে না। এখন ওদেরকে তুমি নিয়ে এসো, সে প্রফেসরই হোক, সে ফিলোসফির বেসিকটাই বোঝেনি। সে হেগেল হেগেল করে চেঁচাইছে, এখন হেগেল হেগে হেগে দিয়েছে না অ্যাকচুয়াল কি লিখেছে বোঝার ক্ষমতা নেই। এই হচ্ছে সমস্যা। কিন্তু উপরে বড় বড় ডায়ালগ দিয়ে যাবে, যখনই তুমি ডায়ালগটাকে ক্যাটাগরিক্যালি ধরবে, এটার মানে বলো, এটার মানে বলো, এটা কেন বলেছে বলতে পারো। টোটাল এখানে বামপন্থীদের পুরো ব্যাপারটা একটা পুরো হাস্যকর ব্যাপারে চলে গেছে। এই মনে হয় আমি বলছি যে মার্কস ভুল ছিলেন, কারণ মার্কস নিজে ফিলোসফিতে পিএইচডি করেছেন, উনার লেখার ডেপ বোঝার মতো ক্ষমতা বাঙালির ছিল না। কারণ মার্কসকে বুঝতে গেলে তোমাকে ফিলোসফি রীতিমতো রোগড়িয়ে পড়তে হবে। লেনিন কিন্তু তা না, লেনিন একটা ঢপবাজ। তা আমি বলছি না, এটা আমেরিকান একাডেমিশিয়ানরা একই কথা বলে। লেনিন যখন বড় হচ্ছেন, একটা দীর্ঘ সময় ধরে লেনিনের কাছে, তিনি যখন জার্মানিতে ছিলেন, মার্কসের গুটি কয় বই ছিল, উনিও মার্কসের সমস্ত বইগুলোর সাথে পরিচিত ছিলেন না। উনার ফিলোসফিতে কোনো ট্রেনিং ই ছিল না। ই ওয়াজ ড্রপ আউট ফ্রম, মানে আইনজীবী হতে গিয়েছিলেন, আইনজীবী হওয়া থেকে ড্রপ আউট হন, আইনজীবীও কমপ্লিট হতে পারেন। এই তো অবস্থা। তো ন্যাচারালি এই অবস্থায় যেটা হয়েছে সেটা হয়েছে কি, তুমি যদি দেখো ওরা একটা ভালো খুব শিখে গেল, যে বামপন্থা মানে হচ্ছে দল বেঁধে গুন্ডামো করা। পার্টি অফিস খুলে দিয়েছে, পার্টি অফিস মানে হচ্ছে দল বেঁধে গুন্ডারাজ তৈরি কর, করে সোজা কথা হচ্ছে যে পুরো একটা ক্ষমতা দখল করো। লেনিনের থিওরি, এটা মার্ক্সের সাথে কোনো সম্পর্ক নেই, পুরোপুরি লেনিনিস্ট টেকনিক বলতে পারো, পলিটিক্যাল টেকনিক, কি করে পার্টি দিয়ে পুরো একটা সোসাইটিকে কন্ট্রোল করতে হয়। এরা করেছে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে, যার জন্য আজকে পশ্চিমবঙ্গের লোকজন ওদের এত ঘৃণা করে, ওরা এখন 2% লোটকে পড়ে আছে, রাইট? অশোক মিত্রের কথা বলো, অসীম দাশগুপ্তের কথা বলো, তো যেটা হয় একটা ভাঁওতাবাজির উপর যদি তুমি একটা জিনিস চালাতে যাও, যার কোনো ফাউন্ডেশন নেই। পৃথিবীতে যেখানে বামপন্থা আসার জন্য প্রতিটা সোসাইটি ফেল করেছে, সে আজকে ভেনেজুয়েলাতেই হোক, কিউবাতেই হোক, যেখানেই যাও না কেন, ভিয়েতনাম আর চায়নার শতগুণ ভাগ্য ভালো যে ওরা আবার ক্যাপিটালিজমে ফিরে এসেছে, যার জন্য আজকে ওদের ওরা ভালো করছে। এটা ভালো যে বাঙালির অধিকাংশ লোকজন শিক্ষিত না, তার জন্য ওরা কি বলে, একটা শিক্ষিত নেওয়ার একটা অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে ওরা বুঝতে পেরেছে এরা এই বামপন্থীরা ডোবাবে, তো ঠিক আছে বামপন্থীরা কেন ডোবাবে, ওরা যে থিওরি বোঝে না, ওরা যে ডপ মারছে সেসব বোঝে না। এই লোকগুলো ফালতু, এই লোকগুলো বোঝে না, জন্য ছুড়ে ফেলে দিয়েছে, এটা কোনো ব্যাপার। গরিব লোকজন বোঝে, এটা গরিব লোকজন বোঝে। আমাদের ভাই পেটের দিয়ে হুম। ঘন ঘন বন ডাকছে, এই ডাকছে, আমি কেন ওদেরকে ভোট দিতে যাবো? কারণ ভোট দিলেই তো যেটা হবে, আজকে বন ডাকবে না কালকে বন ডাকবে, আর বন ডাকলে তো সিপিএম এর লোকগুলোর কিছু হবে না, ওরা তো চাকরি করে, ও তো মায়নাটা পেয়ে যাবে। যে স্ট্রিট ভেন্ডার সেই সেদিনকার মায়নাটা করতে, মানে সেই সেদিনকার টাকাটা করতে পারবে, রাইট? যার জন্য এইখানে কিন্তু মমতা ব্যানার্জিকে আমি ক্রেডিট, মাটি থেকে এসেছি, উনি দেখেছেন যে তার জন্য কি করলেন, পশ্চিমবঙ্গে উনি এসে প্রথমে বললেন সব বন্ধ বন্ধ। আজকে পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি আসার পর একটা দিনও শ্রম দিবস নষ্ট হয়নি, বিকজ তৃণমূল স্ট্যাটিউটরি বন্ধের এগেনস্টে। হলো তো পশ্চিমবঙ্গে একটা ভালো হয়েছে, অন্তত পশ্চিমবঙ্গে আমি যতদিন ব্যবসা চালিয়েছি প্রায় 10 বছর, বন্ধের ভয় করতে হয়, নো স্ট্রাইক। পশ্চিমবঙ্গে কিন্তু লেবার ট্রাভেল এখন অনেক কম, অনেক মিনিমাম। পলিটিক্যাল ট্রাভেল আছে কিন্তু লেবার ট্রাভেল কিন্তু নেই, কেউ বলতে পারবে না যে লেবার ট্রাভেল আছে। এবং এটাও তুমি দেখবে যে আজকে সিপিএম আসার আগে, ধরো কালনাতে আমি বলছি, ধরো রাখি তৈরি করা ফ্যাক্টরি সব ছোট ছোট, আগে 3-4 জনের বেশি শ্রমিক নিতে মালিক সাহস পেত না, কারণ 10-12 জন হয়ে গেলে এসে কোনোদিন মালিককে পিটিয়ে দিতে পারে। হয়েছে মমতা ব্যানার্জি আসার পর কিন্তু যেটা হলো, যে দেখলাম যে বেসিক্যালি তো এইসব ফ্যাক্টরি গুলো বড় হলো, অন্তত 3 জনটা 30 জন হলো। তুমি বলো তাহলে 300 জন কেন হলো না, তারও গল্প আছে, সেটাও বলি তোমাকে। 30-40 জন তো, কারণ লেবার ইউনিয়নের তো ভয় নেই আর, শুধু পার্টির নেতাদের ভয় আছে, তোলাবাজির ভয় আছে, কারণ বেশি করলে তোলাবাজি খেতাম। সুতরাং একটা জায়গা থেকে তুমি বাংলা আর একটা জায়গায় ট্রান্সলেট করলো, তাতে একটু বেটার। অবভিয়াসলি তুমি যদি দেখো যে বাংলার এমএসএমই বা ছোট শিল্পগুলো যথেষ্ট ভালো করছে, মানে আগে যারা 5-6টা বেশি লেবার নিতে ভয় পেতো, এখন 50-60টা লেবার নিচ্ছে, কিন্তু ওই ভয়টাও আছে যে বেশি দখলদার বা কিছু হলে আবার আমাকে আবার চাঁদা তুলবে সব কাজে যেতে, তো তার জন্য আবার একটু ভয় পাই, বেশি বড় হতে গেলে আবার যদি পলিটিক্যাল প্রেশার আসে, এই আসে। কিন্তু তুমি বলতে পারো যে একটা ডেল্টা ছোট হলো, যে অন্তত এমএসএমই গুলো, ছোট ছোট ব্যবসায়ী গুলো, যেটা আগে লেবার নিতে ভয় পেতে এই পেতো, কিন্তু এখন একটা প্রাণ ধরে গেছে, সাপ্লাই চেনে একটু ভয় আছে, যেখানে সেখানে গাড়ি ধরে থামিয়ে দেয়, দিয়ে ফাইন করে দেয়, দিয়ে চাঁদা তোলে, এসব এসব সমস্যাগুলো পশ্চিমবঙ্গে আছে। বামপন্থীদের সমস্যা, সেই সমস্যাটা তৃণমূলীদের মধ্যে আস্তে আস্তে ঢুকছে। কারণ প্রথমে তো তৃণমূল বামপন্থীদের এগেনস্টে ছিল, তারপরে বামপন্থী সবগুলো গিয়ে ঢুকছে তৃণমূলে। কারণটা হচ্ছে বামপন্থী লোকগুলো কিন্তু পলিটিক্সটা সিরিয়াসলি করে।
আজকে বিজেপি বা তৃণমূলের যে পলিটিক্যাল ক্যাডার বেস, সেগুলো সব সিপিএম থেকে এসছে, কিন্তু সিপিএম ওদের তৈরি করেছে, কারণ লোকগুলো পলিটিক্স গুলো করে কিছুটা। সুতরাং বামপন্থী চিন্তাধারা দুটো পার্টির মধ্যে চলে আসছে, উইচ ইজ লিটল বিট ডেঞ্জারাস আই থিঙ্ক। এবং তার মধ্যে একটা চিন্তাধারা হচ্ছে যে এই ব্যবসায়ী শ্রেণীকে শোষণ করা যায়। এটা মামদানি করতে গেছে আমাদের নিউ ইয়র্কে, করতে গিয়ে এখন পুরো ঝুলে গেছে। আরে ব্যবসায়ী শ্রেণীকে ওইভাবে শোষণ করা যায় না। এটা যেটা বুঝতে পারে না সেটা হচ্ছে যে একটা ব্যবসায়ী কত টাকা ইনকাম করবে তার নিজের ইচ্ছার মর্জির উপর ডিপেন্ড করে। ধরো আজকে একটা ব্যবসায়ী প্রচুর প্রফিটেবল বিজনেস করছে, তার প্রচুর টাকা পয়সা এমনিতেই আছে, ক্যাপিটাল আছে। সে যদি ফেভারেবল সিচুয়েশন না পায়, সে যদি দেখে যে তাকে তার পান সংশয় হতে পারে, তার কাছ থেকে কেউ তোলাবাজি করছে, তার শ্রমিকরা তার বিরুদ্ধে আন্দোলন করছে, সে তো ঝামেলার মধ্যে যাবেই। কেন বলে, "আরে আমার প্রচুর টাকা হয়ে গেছে, আমি সব করে বন্ধ করে দিয়ে আমি অন্য স্টেটে চলে গেলাম বা আমি অন্য জায়গায় থাকি।" পশ্চিমবঙ্গে তো এটাই হয়েছে। এইটুকু সাধারণ বুদ্ধি তো বাঙালিদের মাথায় ছিল না, যে তুমি এই যে যে তুমি যদি কোনো একটা মালিকের ধুতি নিয়ে টানাটানি করো, মালিক পক্ষের কাছে এতটাই টাকা আছে, এতটাই সম্পদ আছে, দে ডোন্ট কেয়ার, বন্ধ করে দেবে কালকে। ও যদি সম্মান না পায় ওখানে, বা যদি ওর ওর লাইফ থ্রেটিং হয়। দিন আনে দিন খায় কারা? যারা ছোটখাটো ব্যবসায়ী। তাদের ব্যবসা আটকালে তুমি তাদেরকে চাপ দিতে পারো। একটা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যার 5-6টা ফ্যাক্টরি আছে, যে যার 1000-2000 এমপ্লয়ি আছে, তুমি তাকে ওইভাবে একটা ফ্যাক্টরি আটকাতে পারবে? সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি বন্ধ করে দেবে। সে কেন ঝামেলা নিতে যাবে? করেও সেটা, সেটাই হয়। এইসব ছোটখাটো বোঝার মতো ক্ষমতাও তো সিপিএম এর মাথায় ছিল না। তুমি করিমপুর বলছো, আমি যেহেতু ছোটবেলা রানাঘাট, মানে হুম। রানাঘাটে ধরো এইটিজ আর্লি 90s অব্দি যে রমরমাটা দেখেছি, বিজনেস সেন্ট্রিক একটা রমরমা। তো রানাঘাটের দুর্গাপুজো তো আমি এবার গেছিলাম। রানাঘাট, কৃষ্ণনগর, নবাবী আমলে ছিল একদম সমৃদ্ধতম, কারণ ওগুলো তো হচ্ছে ভাগীরথীর ধারের এরিয়া, এবং চুনি নদী থেকে শুরু করে নদীগুলো ভাগীরথী দিয়ে কানেক্টেড। এবার সবসময় ডিরেক্টলি ভাগীরথীর তীরেও যে ব্যবসা হতো তা নয়, কারণ ভাগীরথীর তীরে বন্যা টন্যার কারণে সবসময় একটু হিন্টারল্যান্ডে চলে আসতো। তো রানাঘাট ছিল ওয়াজ দ্যাট হিন্টারল্যান্ড। পাল চৌধুরী ফ্যামিলি রানাঘাটে যে প্যালেস তৈরি করে সেই সময়, ওই নবাবী আমলের ব্যবসা, একই গল্প। স্কটিশ আর্কিটেক্ট দিয়ে তৈরি করেছিল, এবং তার প্রাসাদে 250 খানার মতো রুম ছিল। ভাবতে পারো। এটা রানাঘাটের ইতিহাস আমি বলছি, সেটাও আমি গিয়ে দেখেছি। বা রানাঘাটে গিয়ে আমি অ্যাকচুয়ালি আগের বাড়ি অক্টোবর মাসে দেখেছি। অথচ রানাঘাটে কোনো ছেলেকে বলো যে পাল চৌধুরী ফ্যামিলি ইতিহাস বলতে, বলতে পারবে না। পাল চৌধুরীরা কেন ব্যবসা করে বড় হয়েছিল, তাদের কি নেটওয়ার্ক ছিল, কিছু বলতে পারবে না। তাহলে তুমি বলো যে যে জাতি বিবেকানন্দ রামমোহনকে নিয়ে নাচানাচি করছে, করুক, কিন্তু তোমাদের রানাঘাটের পাল চৌধুরীকে নিয়েও নাচানাচি করা উচিত। যে লোকটা এত বড় ব্যবসা করে রানাঘাটকে দাঁড় করিয়েছে, একটা শহরের জন্মদাতা, তাকে নিয়ে কোনো নাচানাচি নেই। ন্যারেটিভ বলো বা এই লিডারশিপ বলো, এটা কোথাও গিয়ে মনে হচ্ছে একটা এলিট জায়গা থেকে আসবে। ঠিক আছে, ছোট ছোট জায়গাটা ঠিক আছে, তাদের নিজেদের মতো করে ফ্লারিশ করবে। ওকে, আমি কলকাতার ধরো নাম করা যে সমস্ত ইনস্টিটিউশনস, আমাদের জেনারেশন যারা ওখান থেকে ধরো ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করলো মানেই তো বুকটা ফুলে গেল একেবারে। ঠিক আছে, যেটা আমি তোমাদের আইআইটিয়ানদের মধ্যে অনেক কম দেখি। হয়তো তোমরা অনেক ব্রডার পার্সপেক্টিভে দেখো। এই যে ছাতি চওড়া করে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল কন্ট্রিবিউশন, আই ডোন্ট নো, আমি তো আউটসাইডার খুব একটা কিছু দেখি না। ওয়েস্ট বেঙ্গলের অনেক এরকম মানে ইনস্টিটিউট আছে, এবং তাদের মধ্যেও দেখেছি একটা অনীহা। বলছে তাদের মধ্যেও বক্তব্য হচ্ছে মানে ইউ আর ইউজিং ইউর নেটওয়ার্ক ফর ইউর ওন ইনকাম। হ্যাঁ, না সেটা না, এটার উত্তর আমি তোমায় দিতে পারি। এটা এটা বুঝতে গেলে তোমাকে ফ্রেডরিক নিৎসে পড়তে হবে। এর উত্তরটা আমাকে পেতে দীর্ঘদিন সময় লেগেছে। আমার ব্যবসার সূত্রে অনেকের সাথে যোগাযোগ রাখতে হয়, কারো 1000 কোটি, কারো 10,000 কোটি, মানে বিলিয়নারদের সাথে বলো, বা সেন্টি মিলিয়নার যাদের মানে 100 মিলিয়ন মানে 1000 কোটি, আবার 10 কোটি, সব সব টাইপের বিজনেসম্যানদের সাথে আমাকে ওঠা বসা করতে হয়। টাকা একটা ব্যাপার লোকজন ভুলে যায়, সেটা হচ্ছে কি, তুমি একটা সার্টেন অ্যামাউন্টের পর ইনকাম করলে, যদি তুমি যদি বিদেশে থাকো, মাসে 1-2 কোটি 3 কোটি ইনকামের পর লোকেরা ইনকাম করতে ভালো লাগে, তারা কমফোর্টেবল লাইফস্টাইলের মধ্যে চলে এসছে। তো এখানে মোটামুটি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, সবাই কমফোর্টেবল লাইফস্টাইলে চলে এসছে। ওই কমফোর্টেবল লাইফস্টাইলের পর কাউকে যদি বিজনেস করতে হয়, বিজনেস দুটো শ্রেণীর হয়। এক, যারা খেতে পাচ্ছে না, মানে তার দিন আনে দিন খায় ইয়ে আছে, তার জন্য তার চাপ আছে, তার জন্য তাকে টাকা উপায় করতে হবে, সেখান থেকে তুমি আদার বিজনেস করে উঠতে পারো। সেটা তো এই শ্রেণীর না, তো ইঞ্জিনিয়ার স্কিল আছে, কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবে, রাইট, পেটটা তো ভরে যাবে। শুধু এই শ্রেণীকে যদি বিজনেস করতে হবে, অন্য কিছু করতে হয়, দেন দ্য নিডস এ কামস ইন প্লেস। তাহলে তার তোমাকে একটা, আবার আমার তোমার ঠাকুর জীবন। দাদা একটা কথা বলতো, কিছু অংশ লোক কিছু হয় না বলে ব্যবসা করে, আর কিছু অংশ লোক ব্যবসা করব বলে ব্যবসা করে। আমাকে না, বলতো তোকে ব্যবসা করব বলে ব্যবসা করতে হবে। না, এইটা কেন নিশ্চয় বলছি, কারণ নিশ্চয় অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে তোমার স্লেভ মোরালিটি ভার্সেস মাস্টার মোরালিটি। ব্যাপারটা কি হয়েছে, তুমি যদি স্লেভারিটাকে নর্মাল বলে মনে করো তোমার লাইফে, দেন ইউল নেভার ট্রাই টু বি দ্য মাস্টার অফ ইউরসেলফ। এবার কি হয়েছে, তোমরা যারা চাকরি করছো, বা আমি এক সময় চাকরি করেছি, ওইটা করার সময় যদি স্লেভারির ব্যাপারটা তোমার মধ্যে আসে, যে এটা অনেক সময় হয়েছে যে আমার বস, আমি দেখতে পাচ্ছি আমার থেকে অনেক লেস কোয়ালিফাইড, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, তার আমার লেভেলে অ্যানালিটিক পাওয়ার নেই, কিন্তু আমাকে তার কথা শুনে চলতে হচ্ছে। আর বুলশিট ডিসিশন নিচ্ছে তার মাথার উপর থেকে, সেটা মেনে নিতে হচ্ছে, রাইট? কেন মেনে নিচ্ছে? কারণ তুমি একটা মায়না পাচ্ছ।
দিনের শেষে গিয়ে তুমি মায়না পাচ্ছ, ভুলে যাচ্ছে, এসে বাংলা সিনেমা দেখছো, হিন্দি সিনেমা দেখছো, হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু তোমার এই যে স্লেভারির যে পেনটা এলো না, কারণ কি তুমি ওই স্লেভ মেন্টালিটি ভার্সেস মাস্টার মেন্টালিটির মধ্যে তুমি ওই ডেল করো জিনিসটা, কারণ কি তুমি মাস্টার হওনি তো জীবনে, তো বুঝবে কি করে? ঠিক আছে। তার একটা কারণ আছে, কারণ বাঙালিদের সবাই বাবা মা চাকরি করে, বা চাকরির ক্ষেত্রে তারাও বাবা মাদের এই কম্প্রোমাইজ করতে দেখেছে, যে চাকরির ক্ষেত্রে বসের সাথে কম্প্রোমাইজ করতে হবে, পলিটিশিয়ানদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, বসের সাথে করতে হবে, মালিকের সাথে করতে হবে, রাইট? সো most of the Bengalis are born out of that slavery mentality, and for them the slavery is normal. That's the main problem. ওইটা যদি তোমাকে পেন দেওয়া শুরু করে, আমি যেমন 2011-12 সালে ইটস রিয়েলি বিকাম পেইনফুল ফর আমি মাঝে মাঝে প্রশ্ন করতাম, মানে আমার, আমি তো নাস্তিক লোক, জীবন তো একটাই বেঁচে আছে, আর কদিনই বা বাঁচবো, অলরেডি তখন আমি 35 পৌঁছে গেছি, ধর আমার লাইফ আর ওয়ার্কিং লাইফ কদিন বেঁচে আছে, 30 বছর, 35 বছর। আই স্টার্টেড আস্কিং মাইসেলফ দ্য সিরিয়াস কোশ্চেন, আমি করছিটা কি? কনফারেন্সে যাচ্ছি, পেপার পাবলিশ করছি, ভালো কোম্পানিতে চাকরি করছি, ভালো শেয়ার ফেয়ার দিচ্ছে, এই দিচ্ছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু হোয়াট ইজ দিস ননসেন্স, আই হ্যাভ টু ডু ননসেন্স, ইজ দ্যাট হোয়াট আই ডোন্ট টু লাইক? কোনো লাইফে কোনো মানি হয় না, আর যদি টাকা করতে হতো তো ব্যবসায় অনেক টাকা তুমি যে কোনো দিন ইনকাম করতে পারো, তাই সার্চ ফর দ্য মিনিং, এন্ড সার্চ ফর দ্য মিনিং ক্যানট কাম আনলেস ইউ বিকাম দ্য মাস্টার অফ ইউর সেলফ। তুমি নিজের মাস্টার না হলে করতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে পুঁজিটা একটা সবসময় বড় প্রবলেম হয়ে দাঁড়ায়, রাইট? তো ন্যাচারালি বাঙালির তো কোনো পুঁজি নেই, তবে আমাকে তো আমার স্ত্রী তো চাকরিও করতো না, তো আরো ডবল প্রবলেম। কিন্তু ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন যে ইউ ক্যানট ওয়েস্ট ইউর লাইফ লাইক। সো ন্যাচারালি তারপর থেকে তুমি নেটওয়ার্ক বাড়াও, তুমি দেখো তোমার স্কিল দিয়ে কি করতে পারো। অবভিয়াসলি তোমার কাছে যদি ক্যাপিটাল না থাকে, তোমার স্কিল লাগবে, তুমি স্কিল নিয়ে কারো বিজনেসের পার্টনার হও, মাইনরিটি পার্টনার হও, সেখানে শেখো, সেখান থেকে কিছু ক্যাপিটাল তৈরি করো। স্টার্ট আপে লোকে করে আর কি, নর্মালি দ্যাট ইজ অফ দ্য স্টার্ট আপ ইজ। এইগুলো করে তুমি আস্তে আস্তে উঠতে পারবে। তো ন্যাচারালি যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রশ্নের একটাই উত্তর, দ্য পিপল হ্যাভ টু ফিল দ্যাট হোয়াট এভার দ্য লাইফ দে লিডিং, ইজ ইট ওয়ার্থ লিডিং। কারণ ধরো আমরা তো গ্রামের মানুষের অনেকগুলো সুবিধা আছে, অনেকগুলো রিয়েলাইজেশন অটোমেটিক চলে আসে। ধরো তুমি যদি, আমার জানি না, আমাদের বাড়িতে গরু ছিল না, আমার পেছনে, আমার বাড়ির পেছনে একটা অন্য একটা ফ্যামিলির গোয়াল ছিল, সেখানে বাছুর জন্মাতো, তারপর দেখতাম বাছুরটা বড় হয়ে গরু হয়েছে, গরু হয়ে মারা গেছে, আর একটা বাছুর দিয়ে মারা গেছে। সার্টেন পয়েন্ট ওই প্রশ্নটা মানুষকে করতে হবে, ওই গরুর সাথে তোমার কি পার্থক্য? সেও তো আসছে, সে বাছুরের জন্ম দিচ্ছে, তারপর সেই বাছুরটা গরু হচ্ছে, সে মারা যাচ্ছে, তুমিও করছো, হোয়াট ইউ আর ডুইং? তুমি তো কোনো লেগাসি রেখে দিতে পারছো না। প্রশ্ন হচ্ছে এই সুপিরিয়র ফিলিং, যেটা নিৎসে বলছি উবেমেন্স, ওই বইটাতে উনি প্রথম বললেন যে বেসিক্যালি পার্সিদের যেটা ধর্ম ছিল অরিজিনাল, রাইট? অর্থাৎ ওরা সূর্য দেবতার যে উপাসক ছিল, ঠিক আছে, যে নাবেস্তার যে ধর্মগ্রন্থ, এ তো বেসিক্যালি মনে করা হয় যে তার প্রফেট ছিলেন হচ্ছে জরাথুস্ট। সো বইটার নাম দাও স্পোক জরাথুস্ট, যে জরাথুস্ট বনের মধ্যে বহুদিন সাধনা করে প্রচুর জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে নেমে এলেন, তিনি এসে এবার লোকে তাকে নিচ্ছেন, এবং তিনি লোককে তার জ্ঞানটা খাওয়ানোর চেষ্টা করছেন, এবং সেই নিয়ে ইন্টারেস্টিং ডায়ালগ তৈরি হচ্ছে। তো ওখান থেকে উনি একটা কনসেপ্ট যেটা দিলেন, যে ওয়েমেসের কনসেপ্টটা, যেটা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের মধ্যেই তাহলে তার মধ্যে যে হাইস্ট পোটেনশিয়ালটা আছে সেটাকে এক্সপ্লোর করো, কারণ তুমি যদি সেটা না করো, করছো না, তার একটা বড় কারণ তোমার স্লেভ মেন্টালিটি। স্লেভ মেন্টালিটির জন্য তুমি ভাবতেই পারছো না যে তোমার মধ্যে পোটেনশিয়ালটা কি আছে, তুমি তো এক্সপ্যান্ড করার চেষ্টা করছো না। ধরো আজকে যেই মুহূর্তে হলো যে তোমার হয়তো একটা ভালো কিছু করতে পারতে, হয়তো কোম্পানিতে তুমি তো কাজ করেছো, তুমি লাইফে কতবার এই জিনিস ফেস করেছো যে তোমার মনে হচ্ছে এই কাজটা ভালোভাবে করা উচিত, কিন্তু বস বলেছে না, এটা করে হবে না, কারণ কোম্পানি লস হয়ে যাবে। ভালো কাজ করতে গেলে তো কোম্পানি লস হয়ে যায়, কর্পোরেট ইজ ভেরি কমন থিং, রাইট? বিরক্তিকর ব্যাপার ছিল, হ্যাঁ। বিরক্তিকর জিনিস, কিন্তু তুমি করতে হয়েছে তোমাকে, কারণ তুমি টাকা পাচ্ছ, মায়না পাচ্ছ, বাট নট হ্যাভ ডান দ্যাট। তুমি তার বদলে তুমি যদি সাহিত্য লিখতে, যদি একটা উপন্যাসও লিখতে, যদি একটা ব্যবসা করতে, বা কোনো একটা এনজিও করে গরিবদের জন্য কিছু করতে, ইউ ফিল দ্যাট ইউর টাইম ইজ ওয়ার্থ স্পেন্ট। এই ব্যাপারগুলো মানুষের মধ্যে কোনো না কোনো জায়গায় অন্তত তাকে মনে একটা আঘাত দিতে হবে, যার জন্য আমি বলতে পারো যে আমার মনে হলো হঠাৎ করে যে না, এগুলো নিয়ে আমি বলা বলি করা শুরু করি। আই থিঙ্ক দ্য বেঙ্গলিজ আর ডেটোরিয়েটেড টু অ্যান এক্সটেন্ট, এতটাই ডিস্টোপিয়ান হয়ে গেছে স্লেভারি করতে করতে। আর একটা প্রবলেমও আছে, কারণ বাঙালির ধরো প্রতাপাদিত্যের পর আর সেরকম কোনো মিলিটারি রুলার আসেনি। যে তুমি লিডারশিপের প্রশ্ন বললে, লিডারশিপ তো মিলিটারি থেকে উঠে আসে, সিভিল লিডারশিপ কিন্তু লিডারশিপ আমি মনে করি না, কারণ লিডারশিপ একটা জাতির মধ্যে ওঠে যখন সেই জাতির মধ্যে কিছু মিলিটারি লিডার জন্মায়, তা না হলে কিন্তু মুশকিল। প্রতাপাদিত্য বাংলার বাইফার দ্য লাস্ট মিলিটারি লিডার ইন সাম সেন্স। বাংলার রিয়েল ফ্রিডম নিয়ে মুঘল আমলে যিনি সবচেয়ে বেশি ভেবেছেন, তিনি প্রতাপাদিত্য। তার যথেষ্ট পলিটিক্যাল উইজডম ছিল, পারলেন না। তারপর তো আর বাংলায় কিছু নেই, ইভেন সিরাজের সৈন্যদের মধ্যে তো যেটা বাংলা সেনা বলা হতো, তো সবই তো আফগান সেনা, নাই বিহারি সেনা, এসব ছিল, বাঙালি তো ছিল না। ইনফ্যাক্ট নবের যে বলা হয় বাঙালি সেনা ব্রিটিশদের সাথে পরাজিত হলো, কারা ছিল ব্রিটিশদের সেনারা? কারা? তো এই যে পলাশি যুদ্ধটা হলো ব্রিটিশদের সাথে সিরাজে, সেখানে বাঙালি সৈন্য কোথায়? নেই। তো বাঙালিদের মধ্যে মিলিটারি ব্যাপারটা তো পুরো হারিয়ে গেছে ততদিন, তো মিলিটারি লিডারশিপ নেই, কিন্তু বাঙালিদের মধ্যে কিন্তু বিজনেস লিডারশিপ ছিল ডেফিনেটলি। ধরো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিন্তু এত বড় একটা বিজনেস সাম্রাজ্য তৈরি করলেন।
এই প্রশ্নটা উঠতে পারে যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হচ্ছে বাংলার প্রথম মডার্ন ক্যাপিটালিস্ট, যিনি স্টিম ইঞ্জিন তৈরি করলেন, কোল ফ্যাক্টরি তৈরি করছেন, সবকিছু করছেন। আই লাভ রিডিং অ্যাবাউট ইট। এবং নো ননসেন্স ব্যাপার, উনার ওয়েদার আমি বেশ্যাখানা চালাচ্ছি না ব্রিটিশদেরকে ফাঁকি দিচ্ছি, ব্রিটিশদের কোলে উনি মানে জল মেশাচ্ছে, ডাজন্ট ম্যাটার, হি ডাজন্ট কেয়ার। যে কিন্তু তার ছেলে দেবেন্দ্রনাথ ওই ব্যবসা করতে পারেনি, কারণ দেবেন্দ্রনাথ মানুষকে ঠকাতে পারতেন। কিন্তু আমি তোমাকে খুব ডিরেক্ট বলছি, দেবেন্দ্রনাথ মানুষকে ঠকাতে পারতেন না, বেশ্যার ব্যবসা করতে পারতেন না, কিন্তু রবীন্দ্রনাথের বাবা পারতেন না, কারণ তিনি তখন মহর্ষি হয়েছেন, তিনি ব্রাহ্ম ধর্ম নিয়েছেন, তিনি রিফর্ম, রাইট, তার কাছে এথিক্স আছে। কিন্তু তার বাবা প্রিন্স দ্বারকানাথ, তারও সব এথিক্স ফেথিক্স এর বালাই ছিল। কোথায় টাকা আসছে, লাভ আসছে, সে লাভটা সেদের দিক থেকে আসছে না, সে লাভটা ব্রিটিশদের ঠকিয়ে আসছে, হি ডাজন্ট কেয়ার। দ্যাট ওয়াজ লাইক এ টোটাল নো ননসেন্স। কিন্তু দেবেন্দ্রনাথ যে এনলাইটেন্ড হয়ে গেলেন, উনি ব্যবসা ব্যবসা ছেড়ে দিয়ে জমিদারিতে ঢুকে গেলেন, কারণ দ্বারকানাথ তখন অনেক বড় লোন করেছেন। এখন অনেক বলেন যে ভাই এত বড় লোন করার পর দেবেন্দ্রনাথ কি করে ব্যবসা করতেন? বুলশিট, প্রতিটা ব্যবসায়ী লোন করে। ঠিক আছে, আসলে দ্বারকানাথের ব্যবসা করার ইচ্ছাই ছিল না, কারণ উনি নিজেও বুঝতে পেরেছিলেন যে ব্যবসাটা ওনার জন্য নয়, কারণ উনি একজন আধ্যাত্মিক লোক, মরালিটির সাথে কম্প্রোমাইজ করবে না, ওনার জন্য জমিদারিটাই ঠিক আছে। ব্যাস, ওখান থেকেই ঠাকুর বংশের জমিদারি হয়ে গেল। ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিংলি ওই সময় তুমি যদি মানে 1850 পর্যন্ত দেখবে যে প্রচুর বাঙালি বড় বড় ব্যবসায়ী ছিল। ব্রিটিশ আমলে যারা ধরো ব্যবসায়ী হলো, বাঙালিটা তো খুব একটা লাকিলি একটা ভালো জায়গায় চলে এসেছিল। তার কারণটা কি, ধরো নবকৃষ্ণ থেকে শুরু করে সবাই ব্রিটিশদের সাথে ব্যবসা করে বিশাল বড় বড় কলকাতার সম্পত্তি বাগিয়েছে, রাইট? ব্যবসা তো করছে ওরা, তো তখনও ব্যবসা থেমে যায়, কারণ ব্রিটিশদের সাথে ইয়ে করে ব্যবসায়ী তৈরি হয়েছে কোম্পানির আমলে। কিন্তু তারপর দেখবে যে 1850 পর সব মারোয়াড়ি ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী নেই। কেন হয়েছে? কারণ কি তখন নবজাগরণের ফলে তাদের সেকেন্ড জেনারেশন, যেটা মানে দ্বারকানাথ থেকে দেবেন্দ্রনাথে দেখতে পাবে, তাদের সেকেন্ড জেনারেশন আর বিজনেসটা টানতে পায়নি। তখন তারা বাবু কালচার, মানে কবিতা লিখে নাম করবে, বই চালিয়ে নাম করবে, নাটক লিখে নাম করবে, দার্শনিক হয়ে নাম করবে, মানে বাঙালিদের মধ্যে যা ইন্টেলেকচুয়াল হয়ে নাম করবে। ব্যবসায়ী করলে তো বাঙালিদের মধ্যে কেউ নাম করতে পারবে না, সেটা একদম মানে 1850 থেকে শুরু হয়। মানে সেটাও তো একটা ধরো প্রোগ্রেশন, মানে আগে তুমি বস্তুবাদ থাকবে, তারপর আরেকটু রিফাইন্ড হবে, সো দ্যাট ইজ অলসো ফাইন, কিন্তু হ্যাঁ, আর তার কিন্তু জন্য ওইটা তোমাকে চালিয়ে যেতে ব্যবসাটা তো হবে। টানতে হবে, ব্যবসাটা তো হ্যাঁ। টানতে হবে। এখন ধরো তুমি প্রিন্স দ্বারকানাথ যে আজকে এত বড়, তখনকার সময়ে এত দ্রুত এত বড় পুঁজি ব্যবসা করলেন, তো দেবেন্দ্রনাথ ঠাকুর তো তার ব্যবসাটা টানতে পারলেন না, তাকে তো ধার হয়ে গেল। তারপর থেকে তিনি, তুমি যদি দেখো দেবেন্দ্রনাথের ব্যবসা করার কোনো টেম্পারমেন্টই ছিল না। হুম। সেটা হতেই পারে। বাই দ্য ওয়ে, রবীন্দ্রনাথ জীবনে তিনবার ব্যবসা করতে গিয়ে তিনবারই লস খেয়ে চলে এসেছিলেন। উনিও ব্যবসা করার চেষ্টা করছেন, ব্যবসা করতে গিয়ে তিনবারই লস খেয়েছেন। না, কিন্তু তাও মানে উপায় নয়। অন্যদিকে তো এক্সপ্লোর করেছেন, দ্যাট ইজ অলসো ফাইন। হ্যাঁ, ফাইন। এবং উনাকে বড়বাজারের মারওয়াড়িদের কাছ থেকে ধার নিতে হয়েছিল, এবং একবার পাটের ব্যবসায় ভালো লস খেয়েছিলেন, এবং সেটা শোধ করতে তার ভালোই কষ্ট হয়েছিল। সো আছে ব্যাপারটা, হচ্ছে যে আমি বলছি যে যে রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ এত বড় ব্যবসায়ী ছিলেন, সবাইকে ঘাটে চড়াতেন। তার নাতি রবীন্দ্রনাথকে যদি আমি আদা নোবেল প্রাইজ পেয়েছেন বিশ্বকবি, সেটা তো অন্য ডাইমেনশন, সেটা ছেড়ে দাও, সেটা সেই ডাইমেনশনের সাথে তো কোনো তুলনায় হয় না, আমি মানছি। কিন্তু অ্যাজ এ রবীন্দ্রনাথ অ্যাজ এ বিজনেসম্যান, সেই সময় যতীন্দ্রনাথের কথা ভাবো, উনি রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ কিন্তু ব্যবসা করার চেষ্টা করছেন এবং ব্যর্থ হচ্ছে। একই ব্যাপার, তখন ঠাকুর ফ্যামিলির মধ্যে এত বেশি কালচার চলে এসছে, ওই কালচারে ব্যবসা হয় না, সম্ভব না। হুম। তো যতীন্দ্রনাথ নইলে ব্যবসা করার কথা ভাবছিলেন, কিন্তু করেওছেন, স্টিমার কিনেছেন, এই কিনেছেন, চালাতে পারেন। এই যে ডেমোক্রেটাইজেশন হচ্ছে, মানে সবাই সবকিছু পারে, ঠিক আছে, এটাই না লং রান কিভাবে দেখছো? অ্যাকচুয়ালি সবার হাতে এআই টুল থাকলেও সবার হাতে যে এআই আউটপুট হবে, নট দ্য সেম। তুমি যদি রবীন্দ্রনাথ ভালো জানো, দস্তোয়েভস্কি ভালো জানো, তুমি এআই কে দিয়ে যে লেভেলে লেখাতে পারবে, যে ওটা জানে না, যে সাহিত্য জানে না, সে তার ধারে কাছেও লেখাতে পারবে না, সে তার মতোই নিকৃষ্ট লেখা লেখাবে। সো ইটস নট সেম। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রেও তাই, যে বড় ম্যাথামেটিশিয়ান সে এআই কে দিয়ে যত ভালো ম্যাথামেটিক্স করাতে পারবে, যে যত বড় ডেটা অ্যানালিস্ট সে এআই কে দিয়ে যত বড় ডেটা করাতে পারবে। একমাত্র প্রোগ্রামারদের এটা কপালটা একটু দুঃখের, কারণ সমস্যাটা হয়ে গেছে কি, প্রোগ্রামিংটায় কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম নেই। তো এখানে একটা ছোট জিনিস তোমাকে আমি আগেরটাও বলেছিলাম, আমি বারবার করে বলি, পুরো জিনিসটা জিজ্ঞেস করে যে তোমার কাজের মধ্যে ডিগ্রিজ অফ ফ্রিডম কতটা আছে, ডফ ডিগ্রিজ অফ ফ্রিডম কতটা আছে। এখন ধরো প্রোগ্রামিং তো ডিগ্রিজ অফ ফ্রিডম খুব কম থাকে, রাইট? তোমার এ টু বি, বি টু সি সবকিছু জানা, তো সেগুলো তো এজেন্টিক দিয়ে সবকিছু অটোমেট হয়ে যাবে, কিছু করার নেই। তো সেক্ষেত্রে ভালো খারাপের কিছু পার্থক্য করা মুশকিল, যার জন্য কি হচ্ছে যে জুনিয়র প্রোগ্রামারদের সিনিয়রদেরকে লে অফ করে দিচ্ছে, পরে জুনিয়রদেরও লাগবে না। এটা হচ্ছে ঘটনা। কারণ ওখানে ডিগ্রিজ অফ ফ্রিডম নেই। তুমি অ্যান্থ্রোপিকের রিপোর্টটা পড়েছো যে 95% পর্যন্ত সফটওয়্যার জব পুরো অটোমেট হয়ে যাবে। কারণ এবার যেখানে যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, মানে তুমি যদি এখন এআই কে দিয়ে সাহিত্য লেখাতে যাও, তুমি যদি এআই কে দিয়ে স্ট্র্যাটেজি করাতে যাও, তুমি এআই কে দিয়ে যদি এখন সফটওয়্যার আর্কিটেকচার করাতে যাও, সফটওয়্যার আর্কিটেকচারে কিন্তু ইনফাইনাইট ডিগ্রিজ অফ ফ্রিডম নেই, কিছু করার নেই। সেইগুলোতে এআই এর আউটপুট ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য হিউম্যান বিং, মানে অ্যাজ গুড, মানে অ্যাজ গুড অ্যাজ ইজ মাস্টার্স বলা উচিত। মানে যে যে যদি ভালো আর্কিটেক্ট হয়, তাহলে এআই ভালো আর্কিটেক্ট।
যদি ভালো ম্যাথামেটিশিয়ান হয়, এআই ভালো ম্যাথামেটিক্স করবে, ভালো ফিজিসিস্ট হলে এআই থেকে ভালো ফিজিক্স বেরোবে। প্রোগ্রামিংটা আনফর্চুনেটলি বিকাম দ্য ওয়াস বিটারেন্ট, বিকজ এখানে তো যেহেতু ডিগ্রিজ অফ ফ্রিডম নেই, তাহলে একটা ভালো আর খারাপের মধ্যে পার্থক্য করতে পারছো না, কারণ ও তো জানে কি করতে হবে, এক্স্যাক্টলি কি করতে হবে, করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো লক্ষ্য করছি আমার নিজের অভিজ্ঞতায় যে এআই টুল গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য লোক দরকার। আউটসোর্সিং লোকের কিন্তু দরকার হবে, কারণ আমি এটা নিয়ে নিজেও স্ট্রাগল করছি, কারণ আমি তো এআই সিরিয়াস বিজনেস করছি এবং আমার দু তিনটে টিল যেগুলো আমার পার্টনার নেটওয়ার্কে আছে, মানে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে গিয়ে দেখছি লোকজনকে দিয়ে, ইন্ডিয়ান লোকগুলো করতে পারছে না। আমি একটা বলছি, ধর একটা এআই সেলস টুল আছে, মানে এআই বট সেল করবে, হচ্ছে সেরকম কনসেপ্ট, ঠিক আছে, বি টু বি তে সেল করবে, ভালো কনসেপ্ট। ওরকম একটা টুল অ্যাকচুয়ালি এক্সপেন্ডেবল, আমি নিজে ইউজ করে আমি দেখেছি, আমি নিজে খুব উপকার পাই, কারণ এই যে ওরা আমার 24/7, আমার প্রায় 5-6টা ক্যাম্পেইন চলছে আমার লিঙ্কডইনের থ্রু দিয়ে, আমার প্রচুর লিড আছে ওর থেকে। তাদের আর ছেলে খুব ভালো তৈরি করেছে ওটা, অ্যাকচুয়ালি ও মানে এক্সপ্যান্ডিং ইমেল টিমেল এসএমএস হোয়াটসঅ্যাপে, মানে তুই বুঝতেই পারবে না যে তোমারও একটা বট আর কি তোমার প্রোডাক্ট সেল করছে, ভালো জিনিস। এবার একটা স্টেজের পর ধরে এটা কি করছে, ইনিশিয়াল একটা স্টেজে লিড টেনে দিতে পারছে, কিন্তু লিডের সাথে যখন ইন্টারাকশন শুরু হচ্ছে তখন কিন্তু একটা মানুষকে তার কমিউনিকেশনটাকে টেক ওভার করতে হবে। তখন যদি তুমি বটের হাতে ছেড়ে দাও তো গেলে সে 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 বুঝে যাবে বট কথা বলছে আর তোমার সাথে কিছু বলবে না। সেই লোকটা পাবে কোত্থেকে? কেন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তোমাকে বলছি, অ্যাভারেজ কমিউনিকেশনটা তো বট করে দিয়েছি, এবার যে লেভেলে আসছে সে হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেটর হতে হবে তাকে, ওই সেলসটাকে তাকে কনভার্ট করানোর মতো ক্ষমতা থাকা চাই, তার মানে টপ সেলস কাইন্ড অফ পার্সন, ওই টাইপের ক্যাপাবিলিটি থাকা চাই। সে থোড়ি না তুমি আউটসোর্সিং কোনো লোক পাবে, তাহলে কলকাতাতে ওরকম একটা লোক তুমি পাবে না সেলসের ভালো। তো ব্যাপারটা কি হচ্ছে, এআই এর ফলে নতুন অনেক পজিশন তৈরি হচ্ছে, অনেক কেপেবল লোকজন, মানে অনেক অপরচুনিটি তৈরি হচ্ছে, যে মানে ইউনিট দ্য মাস্টার অফ দোজ লাইন, তো তাকে ওই লাইনের সেরা লোক হতে হবে বা ভালো হতে হবে। আমি তোকে বলছি কি কেলেঙ্কারি হয়েছে, তো এই টুলটা কয়েকটা জায়গায় ইমপ্লিমেন্ট করে আমি দেখছি যে ছেলেগুলো টুলগুলো চালাচ্ছে পারছে না, তো আমি ওদের সিও কে ধরে একটা ধমক দিলাম, কাস্টমার বুঝতে পারছে, সে পরপর 3বার লোক চেঞ্জ করে পারলো না। তো আমি পরে বুঝলাম পাবেটা কোথায়, ইন্ডিয়াতে তো সে তো চেষ্টা তো করছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াতে তো লোকজনের সেই পরিমাণ, মানে যত ইংলিশ মিডিয়ামে পড়ে আসুক না কেন ছেলেগুলো, অ্যাকচুয়ালি তো বিজনেস কমিউনিকেশনের কোনো ট্রেনিং নেই, সেই লেভেলের ডেপথ তো নেই, আমেরিকান কাস্টমারদের মাইন্ড বোঝার মতো ক্ষমতা নেই, সেই প্রবলেম তাহলে কি রয়ে গেল, সে একই ব্যাপার রয়ে গেল। সে এখন খাবি খাচ্ছে, সে তখন তো বিজনেস নিয়ে খাবি খাচ্ছে, বলে যে বিপ্লবদা কোথায় লোক পাবো, মানে কি করবি, এটা তো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, আমেরিকা থেকে লোক তোলা আউটসোর্সিং মডেল চলবে না, আমেরিকাতে তাও দু একটা পেতে পারিস ঠিকঠাক মোটামুটি লোকজনকে, তাও ট্রেনিং দিলে তো হবে। এই হচ্ছে সিচুয়েশন। সুতরাং এআই এর ফলে কিন্তু মানে টিসিএস ইনফোসিসের অপরচুনিটি আছে, আমি প্রচুর দেখতে পাচ্ছি লোক দরকার হবে, কিন্তু যে টাইপের লোক দরকার হবে না পুরো ফেড়ে যাবে পেতে। এখন তো ছিল মোটামুটি একটা কুলি টাইপের লোককে আনতো, এ বলতো এই বলতো এই করতো, এখান থেকে কপি করে টুকে এই করে 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 দেয়, কিন্তু সেলস কমিউনিকেশন কি সেটা হবে? হবে না। তোমাকে তো বুঝতে হবে লোকটা কেন চাইছে, কি চাইছে, তার মানুষটা বুঝতে হবে, মনটা বুঝতে হবে। ওই লোক কোথায় তুমি পাবে ইন্ডিয়াতে? মানে ওই টাইপের ট্রেনিং প্রোগ্রাম গুলো এক্সপ্যান্ড করবে তখন হয়তো। হিউম্যান কোয়ালিটিস, আমি বেলুড়ে গিয়ে ওটাই বলছিলাম, যে হিউম্যান কোয়ালিটিস গুলো আরো বেশি দরকার হবে, একটা মানুষকে বুঝতে হবে, অর্থাৎ সেলস এর যে বেসিক জিনিসগুলো উল্টো দিকে যেটা আছে ওটা পারবে না এআই করতে, ওটা বট দিয়ে হয় না, বট দিয়ে সেলস হবে না। এরকম অনেক জায়গাতেই তোমার যেখানেই দেখবে মানুষ আসছে, সেখানে কিন্তু মানুষের প্রথম কাজটা হচ্ছে মানুষটাকে বোঝা, এদের একটা মানুষকে বোঝা বা মানে এটা তুমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলতে পারো, সেলস বলতে পারো, সেটা তুমি কোথায় পাবে? মানে খুব কম আছে ইন্ডিয়াতে ওইটা পেলো, তৈরি হয়নি ইন্ডিয়াতে। হচ্ছে দেখা যায় দশটা একটা মার পর সার্টিফাইড দিয়ে দিয়েছে, একটা প্রোগ্রামিং শিখেছে এই শিখেছে, ওগুলো দিয়ে তো হবে না। নাও ইউ আর ইনটু দ্য ডোমেন অফ হিউম্যানিটিজ, রাইট? ইটস বিকামিং এ প্রবলেম রাইট না, শুধু টেকনোলজি দিয়ে তো হচ্ছে না, ইউ ডোন্ট গেট দ্য সাকসেস। কি করবি তুই, কোত্থেকে লোক পাবি? কারণ সফটওয়্যার তৈরি করা তো ইজি, সে তো তো এখন তুমি বেসিক্যালি সনেট বসিয়ে দাও, কোয়াক্স বসিয়ে দাও, কোড তো সব লিখে দেবে, একটা ইন্টিগ্রেট করে দেয়, করে দেয়, আজকাল ওসব ব্যাপার নেই। কিন্তু তারপর ওটাকে ডিপ্লয় করে যে সেটা থেকে তুমি বিজনেস আনবে, তার মধ্যে অনেকগুলো হিউম্যান লেয়ার ঢুকে যাচ্ছে, সেখানে যে হিউম্যান গুলো লাগছে সেরকম পাবে না তুমি। সো দের ইজ এ বিগ অপরচুনিটি ফর এভরিওয়ান। কিন্তু তার জন্য তার যে ফিলোসফি, হিস্ট্রি, মানববিদ্যা, সাইকোলজি বোঝা দরকার, তার যেরকম খেলাধুলার ট্রেনিং থাকা দরকার, কিন্তু মানে সেলস এর বেসিক ট্রেনিং গুলো, হিউম্যান কোয়ালিটি বোঝার জন্য, মার্কেট বোঝার জন্য, সবগুলো কোথায়? হুম। অনেকগুলো স্টার্ট আপ, এআই স্টার্ট আপ পুরো মাঠে মারা যাবে, বিকজ দে জাস্ট, মানে দেখো এআই স্টার্ট আপ দু রকমের হচ্ছে, একটা অ্যাপ্লাইড আর একটা হচ্ছে পিওর, যেগুলো ফাউন্ডেশনাল। ফাউন্ডেশন গুলো মারা যাবে, কারণ ওগুলো সব অ্যানথ্রপিক আর ওপেন আই খেয়ে ফেলবে, মানে জেমিনি খেয়ে ফেলবে, ও পারবে না ফাউন্ডেশনাল মার্কেট। অ্যাপ্লাইড গুলোতে ভালো অপরচুনিটি আছে, 3-4টে কোম্পানিকে চিনি এআই অ্যাসিস্টেড সাইকিয়াট্রিস্ট ট্রেনিং করবে, মানে কাউন্সেলিং করবে। এআই অ্যাসিস্টেড ট্রেনিং করতে গেলে এবার ধরো সাইকিয়াট্রিস্টরা তো প্রথমত মানতে চায় না, যে আবার মানলো, আচ্ছা এটা লোক ধরো করলো নিজে, সেটা নিয়ে তার মনে হলো যে সে কাউন্সেলিং এর হেল্পটা পাচ্ছে। মুশকিলটা কি হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাসিস্ট্যান্টের দরকার হচ্ছে, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে এখানে একটা তোমার একটা সাইন্টিফিক প্রবলেম আছে, মার্কভ চেন বলে, মানে ধরো তুমি একটা স্টেট থেকে একটা স্টেট, একটা স্টেট যেতে যেতে না, যেটা হচ্ছে
এর কন্টেক্সট লেন্থটা হারিয়ে ফেলছে প্রথম হুম। টিকারটা, যে আর ধরতে পারছে না, যেটা মানুষ অনেক বেশি কন্টেক্ট করতে পারে। ইট ক্যানট। এবার তাহলে কি হচ্ছে, তাহলে তোমার একটা অ্যাসিস্ট্যান্স রাখতে হচ্ছে, তার সাথে এর সাথে সাথে তোমার অ্যাসিস্ট্যান্স রাখতে একে বোধহয় তোমার ব্যাক প্রোপাগেশন বা এরকম একটা কিছু বলছে, বোধহয় টার্ম আছে এরকম ব্যাক একটা। প্রপাগেশনের প্রবলেম আছে, মোস্টলি কন্টেক্সটের প্রবলেম হচ্ছে, কন্টেক্সট লেন্থের উইন্ডোর প্রবলেম হচ্ছে। কন্টেক্সট ভুলে উইন্ডো তুমি যাচ্ছে একটা ও মাল সাডেন আগে কি লেন্থের পর বলেছে তুমি তুমি বেসিক্যালি। তুমি বাড়াতে পারবে না। তুমি ব্যাপারটা ভেবে দেখো, তুমি একটা কাউন্সিলর, সাপোজ ডাক্তার হোক আর যাই হোক, যদি তুমি মেন্টালি কাউন্সিলর হোক, তুমি 45 মিনিটসে তোমার টিটা মোটামুটি 20-30th লেভেলে চলে গেছে। যদি প্রতি 3 মিনিটে একটা করে কনভারসেশন হয়, বা ম্যাথামেটিক্যালি স্পিকিং 10 to 15 লেয়ারে গেছে, ওই কন্টেক্সট তুমি রাখতেই পারবে না, কারণ প্রতিটা থেকে তোমার স্টেট চেঞ্জ হতে হতে চলে যাচ্ছে, রাইট? তো সেখানে কি হচ্ছে, তোমার একটা লোককে দরকার হচ্ছে, কারণ লোকটা মনে রাখছে। মুশকিল হচ্ছে কি, ওই লিমিটেড স্টেটের মধ্যে এআই হয়তো খুব ব্রিলিয়ান্ট আউটপুট দিচ্ছে, একটা লোককে তো বুঝতে হবে কি আউটপুট দিয়েছে, নাহলে তো এর সাথে করতে পারছে না। মানে সব জায়গাতেই অ্যাকচুয়ালি এআই এসে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও কিন্তু একই প্রবলেম হচ্ছে, যারা এই ধরনের মানে লম্বা চেনে যাদেরকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। মানে একটা বলছি কি, যে এআই একটা তো করে দিলে 1 মিনিটে, তারপর একটা লোকের বুঝতে 1 সপ্তাহ বেরিয়ে যাচ্ছে কি ইমপ্লিমেন্ট করেছে। তুমি দেখবে এটা সব জায়গায় এখন হাহাকার চলছে আর কি, যে কি করছে। এইবার সে তার মেন ব্যাপারটা কি, মেন ব্যাপারটা হচ্ছে সেই ম্যান পাওয়ারটাই তো তৈরি হয়নি, কারণ এআই যে লেভেলে গিয়ে চিন্তা করছে, ওই লেভেলে তো ম্যান পাওয়ারটা তো ওই লেভেলে নয়। কিন্তু লোকটার কন্টেক্সট বেশি আছে, লোকটা কন্টেক্সট বেশি বুঝতে পারে, এবার সে খুঁজে বেড়াচ্ছে। সো এটা হয়তো এআই হয়তো সলভ করবে 2 দিন বাদে, নাও সলভ করতে পারে ম্যাথামেটিক্যালি, আই ডোন্ট নো, আই মিন হোয়াট উইল বি দ্য সিচুয়েশন। কেউ বলছে সলভ করতে পারবে, কেউ পারবে না, বাট একটা তো অপরচুনিটি, আমি বলবো টিসিএস ইনফোসিসের অপরচুনিটি আছে, কিন্তু তাদের যে কোয়ালিটির ম্যান পাওয়ার তৈরি করতে হবে, সেই কোয়ালিটির ম্যান পাওয়ার তাদের কাছেও নেই। সো দ্যাট ইজ দ্য কনসার্ন।